আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ সবাই চলে আসো। কারো ভালো লাগছে না, কারো মন খারাপ, কারো বিভিন্ন জায়গায় দাওয়াত, সব ফেলে এখানে চলে আসো। জাস্ট আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং ইউনিক হতে যাচ্ছে। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তোমাদের সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে ফেল করার কারণে সেকেন্ড টাইমও চান্স হয় না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাকে অনেক বেশি অ্যাডভান্সড হতে হবে। সো আজকের এমন একটা ইংরেজি ক্লাস তোমাদের সামনে আসছে, যে ইংরেজি ক্লাসটা করলে তুমি নিজেই বুঝতে পারবা যে ফার্স্ট টাইমে তুমি যেগুলো জানো না সেগুলো হচ্ছে আরও অ্যাডভান্স লেভেলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমাকে জেনেই সেকেন্ড টাইমে চান্স পেতে হবে। সেকেন্ড টাইমে সেকেন্ড নয় ফার্স্ট হয়, এরকম আমরা উদাহরণ দেখেছি আমাদের প্রতিষ্ঠান থেকে, আই এডুকেশন থেকে। এই বছর সেকেন্ড টাইমে সেকেন্ড নয় ফার্স্ট হয়েছে এরকম কয়েকটা ইউনিটে, কয়েকটা ইউনিভার্সিটির কয়েকটা ইউনিটে। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাকে আর সুফিয়ান স্যারকে, কিন্তু তোমরা আরেকজন ব্যক্তিকে পাশে দেখতে পাচ্ছ। এ ভাই কি কথা কন না কিছু? আচ্ছা, একটু পরে কথা বলবে, সমস্যা নাই, ঠিক আছে। সো আমাদের আই এডুকেশন এমন একটা চ্যালেঞ্জ দিতে যাচ্ছে যে সারা বাংলাদেশের যত এডটেক প্ল্যাটফর্ম আছে, যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, যত অফলাইন, আমি অফলাইনও বলতে পারি, যে তোমাদের এইখানে এমন একটা প্রতিষ্ঠানকে তোমরা পেতে যাচ্ছ যেখানে ইংরেজির যে টিচাররা রয়েছে শুধু অভিজ্ঞ না, শুধু হচ্ছে তাদের হাত ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে শুরু করে হাজার হাজার শিক্ষার্থী চান্স পেয়েছে এরকমই না, যাদের ঝুলিতে 12 বছরের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, সবচেয়ে কোয়ালিটিফুল টিচার আমাদের এই প্রতিষ্ঠানে ইংলিশ ডিপার্টমেন্টে। সো আমাদের এই ডিপার্টমেন্ট থেকে আমরা এমন একটা স্বপ্ন দেখছি যে আমরা আজকে থেকে আমরা এমন একটা প্রতিজ্ঞা নিয়েছি যে ইংরেজি নিয়ে আমরা একটা যুদ্ধ ঘোষণা করব। এবং তোমরা যারা এইবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবা সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। বিশ্বাস করো, আজকের ক্লাসে যারা শেয়ার এবং মেনশন করবা তোমার একটু পরিমাণ ক্ষতি হবে না, মিনিমাম 100 টাইমস তোমার লাভ হবে। আজকে এমন কিছু জিনিস তুমি জানবা, তোমার কাছে মনে হচ্ছে তুমি ফার্স্ট টাইমে অনেক কিছু পড়েছো, তোমার কাছে মনে হচ্ছে ফার্স্ট টাইমে শেষ করে ফেলেছো, কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হলে তোমাকে যে কত কিছু জানতে হবে, কত ডেপথ নলেজ জানতে হবে, সেই জিনিসটা তোমাদের আজকের ইংরেজি ক্লাসে দেখবা। জাস্ট আজকের ক্লাসে তোমরা একটু যেই কাজটা করবা, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। ইংরেজির একেবারে এ টু জেড ডেপথ নলেজ নেওয়ার জন্য তোমার জন্য বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। এবং আমাদের ক্লাসে আজকে যাকে নিয়ে আসছি, আমাদের বাংলার সুফিয়ান স্যার নিবে না, আমিও নিব না। আমাদের এই ইংলিশ ডিপার্টমেন্টে আমরা অনেকজন টিচার রয়েছি এবং সবাই এই জায়গা থেকে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তোমরা ফার্স্ট টাইমে অল্প অল্প করে যেরকম পরীক্ষার প্রস্তুতি নিয়েছো সেটা না, তোমার পুরো একটা সিলেবাস একবারে এ টু জেড, একবারে বেসিক থেকে তোমাদেরকে পড়তে হবে। সেই জন্য তোমাদেরকে আজকের এই ক্লাসটা করতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমি দেখতে চাই কারা কারা মেনশন করেছে একটু জানিয়ে দাও। এবং আজকের ক্লাসে আমরা যে শিক্ষককে নিয়ে আসছি, আমরা ওনার ব্যাপারে হয়তো এখন কিছু বলবো না, তুমি জাস্ট ক্লাস করে দেখো যে কি পরিমাণ অ্যাডভান্স লেভেল তুমি জানতে পারবে। মনে রাখবা, সেকেন্ড টাইম মানে হচ্ছে তোমার অ্যাডভান্স নলেজ লাগবে। সেকেন্ড টাইম মানে হচ্ছে তোমাকে এমন এমন প্রশ্ন সলভ করতে হবে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাও, তুমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভর্তি পরীক্ষা দিতে যাও, শুধু গতানুগতিক যে গ্রামার পড়তেছো, যে সহজ গ্রামার পড়তেছো, যে সহজ ইংলিশ পড়তেছো, এগুলো কাজে লাগবে না। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা জানে কি পরিমাণ অ্যাডভান্স প্রস্তুতি নিয়ে যেতে হয়। এবং আমরা এই বছর সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতিতে আমরা প্রত্যেকটা টিচার তোমাকে কম্প্রিহেনশন, তোমাকে গ্রামার, ইভেন আমরা ভোকাবুলারি নিয়ে এমন প্ল্যান করেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে এই জায়গায় এতটুকু প্রাধান্য দিবে না, আমরা সব জায়গায় প্রাধান্য দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের মোহাইমিনুল স্যার। স্যারকে একটু পরে ডেকে নিব। এবং স্যারকে কেন আমরা এই জায়গায় এনেছি, আমাদের তো টিচার অনেক রয়েছে, তোমরা ভাববা যে মহসিন স্যার আছে, মিনহাজ স্যার আছে, তাহলে মহসিন স্যার থাকছে, ওনাকে রেখেও আরেকজন কেন টিচার দরকার? মিনহাজ স্যার আছে, ওনাকে রেখে কেন আরেকজন টিচার দরকার? আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি একটা স্টুডেন্ট যে অনলাইনে এর চেয়ে আর ভালো কোনো প্রতিষ্ঠানে এরকম সেরা টিচারদের কাছে পড়ার সুযোগ নাও পেতে পারে, এজন্য আমরা একসাথে করেছি। সো আমাদের সাথে মোহাইমিনুল স্যার আছেন এবং ওনার সম্পর্কে আমি এখন বেশি কিছু বলবো না, বাট
আমি তোমাদের বলি, সুফিয়ান স্যার যখন এই প্রতিষ্ঠানে এসেছে তখন আমরা বলছিলাম যে আগুনের গোলা আসছে, আগুনের গোলা। তোমরা অলরেডি প্রমাণ পেয়েছো না যে কি পরিমাণ আগুনের গোলা। তোমরা যখন হতাশায় থাকো, তোমরা যখন দুশ্চিন্তায় থাকো, যে এক অনুপ্রেরণা নিয়ে আমাদের সুফিয়ান স্যার আসে, এরকম প্রত্যেকটা স্টুডেন্ট বিউপিতে আমরা ওই দিন সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট সেকেন্ড টাইমার যারা রয়েছে 90% স্টুডেন্ট সেকেন্ড টাইমার বিউপিতে। বিশ্বাস করো 90%ও না, মনে হয় 95%। তিনজন ফার্স্ট টাইমার আর সবাই সেকেন্ড টাইমার। সো তোমাদেরকে বলতে চাই যে যখন স্টুডেন্ট বলতেছিল যে আমি যখন হতাশ হয়ে গিয়েছিলাম, যখন আমি ভাবছি যে পারবো না, এই সেকেন্ড টাইম জায়গায় আমি মনে হয় ভালো কিছু করতে পারবো না, তখন এমন কিছু বার্তা নিয়ে সুফিয়ান স্যার এসেছে যে প্রত্যেকটা স্টুডেন্ট আবার চাঙ্গা হয়ে পড়ার টেবিলে বসেছে। সো এরকম গুণের অধিকারী আমরা আরেকজন টিচার আনতে যাচ্ছি। সো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি আবার বলতেছি, আগুনের গোলা একজন পেয়েছো, আরেকটা আগুনের গোলা পেয়ে যেতে চাচ্ছ ইনশাল্লাহ। এডুকেশন তোমাদের হৃদয়ের মণিকোঠায় এমন ভাবে থাকবে যে ইনশাল্লাহ জীবনে যে জিনিসগুলো শিখি নাই, যে জিনিসগুলো জানি নাই, সবকিছু আমরা এখান থেকে জানবো ইনশাল্লাহ। তোমাদের ইংরেজি ভীতি আর থাকবে না। আমরা একজন না, দুইজন না, তিনজন না, চারজন টিচার আমরা ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের সুফিয়ান স্যারের কাছে। সুফিয়ান স্যার কি বলতে যাচ্ছে আমাদের ইংরেজি টিচার নিয়ে? জি স্যারকে ধন্যবাদ। আসলে আমি অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি। সেটা হলো যখন এই বছরও মিনিমাম আমার যারা চান্স পেয়েছে শত শত স্টুডেন্ট, আবার অনেক মন খারাপের মেসেজগুলো তুলনামূলক আমার কাছে বেশি এসেছে, কারণ আমি সবাইকে পড়ার টেবিলে বসার জন্য অনেক বেশি মোটিভেট করি। পার্সোনালি এটা আমার ভাই বোন, এটা আমার মানে রক্তের সাথে মিশে আছে যে আমি যদি আমার একটা ভাই বোনকে সাপোর্ট দিতে পারি, হেল্প দিতে পারি, প্রকৃত সাপোর্ট যেটা হয়, তাহলে আমার ভাই বোনরা আমার জন্য দোয়া করবে। সো আজকে আমার একদম প্রাণটা ভরে গেছে যে আমি যখনই এডুকেশনের সাথে মার্চ হলাম, যুক্ত হলাম, তখন থেকে আমি একটার পর একটা এমন প্ল্যান করি যে মানে আমার কথা হচ্ছে আমার প্রতিষ্ঠানে মানে এটাকে দ্বিতীয় বা সেকেন্ড বলার কোনো সুযোগ রাখবো না। মানে এডুকেশনকে সেকেন্ড বলবা এরকম কোনো সুযোগ থাকবে না, থাকার কোনো সুযোগ নাই। তাতে যদি আমাদের প্রফিটের পুরোটাই দিয়ে দিতে হয় তো আমরা দিব, কোনো সমস্যা নাই, বাট এডুকেশন নাম্বার 1। আজকে আমি তোমাদেরকে বলছি, আমি তোমার সুফিয়ান ভাই বলছি, অল এয়ারে বলছি, আজকে যাকে নিয়ে এসেছে আব্দুল আল মোহাইমিনুল ভাইয়া, তোমাদের ইংলিশ ভাইয়ার সিইও ছিল, স্যার আমাদের সাথে আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন, তার ডিপার্টমেন্টে স্বনামধন্য ডিপার্টমেন্ট, সেটা হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টপারদের মধ্যে অন্যতম। তুমি আমাদের মহাসিন স্যারের ক্লাস পাবা, অ্যাট এ টাইম যদি মোহাইমিনুল স্যারের ক্লাস পাও, তুমি এইটুক কল্পনা করবা, এইটুক চিন্তা করবা। আজকে যারা হতাশ পার্সোনালি, হতাশ শুধু প্রত্যেকে, যদি তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, আমার এইটুকু কথা শুধু বিশ্বাস করবা যে তুমি দেখবা বাংলাদেশে এর চেয়ে বেটার ইংলিশ সাপোর্ট আর কোথাও পাবা না। এবং এটা যদি সত্যি হয়, আমি শুধু বলবো প্রাণ খুলে শুধু ভাইয়াদের জন্য দোয়া করবা, ভাইয়াদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবা। আমি আবারও বলছি, এই ডাইনে বামে যারা পড়ায় অনেকে আছে, মহাসিন স্যার, মোহাইমিনুল স্যার, কোনো না কোনো ভাবে এদের কাছ থেকে কিছুটা শিখে সাপোর্ট দেয়, বাট একটা সেকেন্ড টাইমার ওই কিছুর উপর ডিপেন্ড করতে পারে না। তুমি যদি প্রথমত ভুল করো, মানে তোমার কে হবে তোমার মেন্টর? একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট প্রথম বছর অনেকের কাছে পড়েছে, বাট এইবার এসে তাকে সেরার কাছে পড়তে হবে। আমি জাস্ট চ্যালেঞ্জ দিলাম, টুডে অর টুমোরো তুমি ইংলিশের জন্য হলো, আমি আমার বাংলাটা বাদ দিয়ে দিলাম, আমার এডুকেশনে তোমাকে আসতে হবে, আমি বাধ্য করব। কারণ অন্য যারা যা পড়ায় তা দিন আর রাতের মতো পার্থক্য। একটা হলো আমার ভাষায় যদি বলি, একটা হলো লিয়াকত আলী, আরেকটা হলো জুতার কালি। জাস্ট এটাই বললাম, মানে আমার কথাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে। বাংলাদেশে এডুকেশনের মতো ইংলিশ সাপোর্ট বাংলাদেশে আর কোথাও পাবা না। স্যার আসেন, ওকে, সো আমরা স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি আমার মানে পক্ষ থেকে আমি খুব বেশি কৃতজ্ঞ স্যারের প্রতি, কারণ একটা ভালো প্ল্যাটফর্মে যখন আরও ভালো শিক্ষক আসেন, তখন প্ল্যাটফর্মের যেমন দাম বাড়ে, অ্যাট দ্য সেম টাইম শিক্ষকদের দাম বাড়ে। আমি কেন এই কাজগুলো করছি, মানে আমাদেরকেও যখন মোহাইমিনুল স্যার বাংলাদেশের সেরা একজন শিক্ষক, তোমরা বুঝবা মহাসিন স্যারের সাথে অ্যাট এ টাইমে কি দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, তখন তুমি বুঝবা যে এডুকেশন বেস্ট। সো এডুকেশন সব টিচাররা ভালো। আমি এক জায়গায় গিয়ে পরিচয় দিব, এটা আমার কোচিং, আমার কাছে হাজার হাজার স্টুডেন্ট পড়ে। সো আর কথা না বাড়িয়ে আমি জাস্ট এটাই বলবো, আজকের পর থেকে তোমাদের এই সেকেন্ড টাইম জার্নি বাংলাদেশে একদম অপ্রতিরোধ থাকবে। তোমরা এই জার্নিতে সফল হবাই। যত ধরনের জটিল প্রশ্ন, যত কমপ্লেক্স প্রশ্ন
বিশেষ করে জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, ঢাকার বাইরে যে আলাদা আলাদা সেপারেট কোশ্চেন প্যাটার্ন, এগুলোর সম্পর্কে ভাই জানার জন্য অভিজ্ঞতার দরকার আছে, পড়াশোনার দরকার আছে। দুইটা মানুষ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই দুইটা মানুষ যদি সত্যিকার অর্থে তাদের পুরোটা সাপোর্ট দেয়, তাইলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জার্নিতে তোমাদের আর ভয় নাই। লাস্ট একটা মেসেজ দিব ভাই, যোগ্যতার বিচারে বলো, ব্যাকগ্রাউন্ডের বিচারে বলো, এক্সপিরিয়েন্সের বিচারে বলো, সব বিচারে এডুকেশন বেস্ট। এডুকেশনের মতো ভালো টিচার আর কোথাও নাই। তুমি শুধু ক্লাস করো, বাকিটা তোমরা বলবা। আর আমার লাস্ট একটা মেসেজ, সেটা হলো যদি দেখো এইটা তোমার এক্সপেকটেশনের চেয়ে বেস্ট কিছু, তাহলে আমাদের জন্য দোয়া করবা। স্যার আর বেশি কথা না বলি, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লাস শেষে আবার একটু আসবো। ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 1 নম্বর কোশ্চেনে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আপনারা একটু কমেন্টে একটু লিখে দিবেন যে এটা উত্তরটা কি আসবে। খুবই কমন কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন আমরা পড়েছি অনেকবার, আমরা জানি কোশ্চেনটা কী ধরনের, তাই তো? তো 1 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করে দিবেন, এটা আপনারা অনেকবার পড়ছেন, রাইট? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি একটু উত্তর করতে থাকি। আসেন, তো এই ধাঁচের কোশ্চেনের উত্তর করার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা কি পাই, আপনারা একটু কমেন্ট করতে থাকবেন, রাইট? আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই জায়গাটাতে যদি খেয়াল করি, প্রথমে যখন গ্যাপ থাকবে এই ধাঁচের কোশ্চেনগুলো পড়ার নিয়মটা কি? এ ধরনের কোশ্চেন পড়ার নিয়মটা হচ্ছে আগে একটা অপশন নিয়ে পড়তে হয়। তো দেওয়া আছে এখানে অনলি লিটল কর্ন ক্যান বি গ্রোন অন এরিড ল্যান্ড, রাইট? তাহলে এবার আমরা যদি সেকেন্ড অপশনের দিকে তাকাই, তাহলে আমার এখানে ক্রপস দেওয়া আছে। তাহলে দুটো অপশনের মধ্যে আগে আমাকে চেক করে আসতে হবে যে কোনটা বলতে আমি কি বুঝি। তাহলে ছোটবেলা থেকে পড়ছেন এরকম যে ভাইয়া ক্রপটা কি? তাহলে আমরা ছোটবেলা থেকে পড়ছি যে ক্রপটা হচ্ছে কাউন্টেবল, তাই তো? একদম বেসিক কোশ্চেন। এরপরে আস্তে আস্তে আমরা কঠিনে যাবো ইনশাআল্লাহ। ওকে, কর্নের ক্ষেত্রে আমরা যদি বলি কর্নটা কি, আমরা বলি কর্নটা হচ্ছে আনকাউন্টেবল। মুখস্থ করছেন না? মুখস্থ করছেন। তাহলে এবার দেখেন, আপনি এরকম মুখস্থ করছেন, আপনার উত্তর করতে থাকেন, আমি পরে দেখবো, আগে একটু বলে নিই। এবার আসেন, আপনি এরকম মুখস্থ করছেন যা গণনা করা যায় সেটা কাউন্টেবল, তাই না? যা গণনা করা যায় সেটা কি বলছে ভাইয়া? যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল। আমরা যাই বলবো না এখন থেকে, হ্যাঁ, আমরা যাই বলি নর্মালি, আমরা যাই বলবো না। ওকে, আনকাউন্টেবল কোনটা? তাহলে আমরা বলি যা গণনা করা যায় না, রাইট? এরকমটা আমরা বলে থাকি। আসেন, তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, যা গণনা করা যায় সেটাকে কাউন্টেবল বলি, আর যেটা গণনা করা যায় না সেটাকে আমরা কি বলি? আনকাউন্টেবল বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে ধরেন এক ব্যাটে আমি রাইস দিলাম, সময় দিলাম 7 ডেজ, ওকে? তাইলে 7 ডেজ লাগবে না, 3 আওয়ার্স দিলাম, ঠিক আছে? আমি জানি আপনারা অত অলস না, ঠিক আছে? তাহলে এবার 3 আওয়ার্স সময় দিলাম, আপনি কি গণনা করতে পারবেন নাকি পারবেন না? তা ডেফিনেটলি আপনি গণনা করতে পারবেন। তাহলে আপনি এটাকে কি বলবেন? কাউন্টেবল বলবেন। কিন্তু সারা জীবন আপনি পড়ে আসছেন আনকাউন্টেবল। তাহলে দেখেন ডেফিনেশনের সাথে কোনোভাবেই কিন্তু এটা মিলতেছে না, বলছে না, মিলে না। তার মানে হয় এখানে আপনার জানায় গলদ আছে, অথবা এই জায়গাটাতে গলদ আছে। যে কোনো একটা জায়গাতে আপনার অনেক বেশি প্রবলেম আছে, এই জায়গাটা আমাকে ঠিক করে আসতে হবে। আপনি যতগুলো বই পড়বেন, যেগুলো আপনার মনোল্যাঙ্গুয়েজে লেখা, অর্থাৎ শুধু ইংলিশেই লেখা, সবগুলোর যদি আপনি বাংলা করেন, তাহলে একটা বাংলাই পাবেন যেটা গণনা করার যোগ্য, সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা যোগ্য না সেটাকে আমরা বলি আনকাউন্টেবল। তাহলে এই যে কমন কিছু মিস্টেক্সের কারণে আমাদের বুঝতে অনেক বেশি সমস্যা হয়ে যায়, রাইট? তা আমি কি বললাম, ডেফিনেশন যাই যেটা বলেন, আসলে রাইসটা হচ্ছে সারা জীবনই আনকাউন্টেবল, তাই তো? এটা কাউন্টেবল হওয়ার সুযোগ নাই। তার মানে ডেফিনেশন এখানে ঝামেলা আছে। ডেফিনেশনটা কি? আমরা জানি যেটা গণনা করার যোগ্য সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করার যোগ্য না সেটা হচ্ছে আনকাউন্টেবল। এবার দেখেন তো, আপনাকে একবারে রাইস দিলাম, আপনি বসে থেকে গুনবেন, গণনা করবেন? আপনি কি আম্মুকে এরকম বলবেন, আম্মু জানো জানো আজকে আমার মনটা একটুও ভালো না, আজকে আমি 60টি ভাত বেশি খেয়েছি? ডেফিনেটলি নট, কারণ এটা গণনার যোগ্য না। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? আনকাউন্টেবল বলছি। স্টুডেন্টরা কি করে এসে এরপরে আমরা শিখাই দিই যে কতগুলো ওয়ার্ড আছে ভাইয়া, হ্যাঁ, ওই যে বেরোস্তফায় লেখা আছে অর্থ একই রকম, কিন্তু একটি কাউন্টেবল আর একটি আনকাউন্টেবল। না ভাইয়া, অর্থ একই রকম না, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং হয়। যেমন আপনি যদি রাস্তার ইংলিশের কথা চিন্তা করেন, রোড মানেও কি রাস্তা, স্ট্রিট মানেও কি রাস্তা, তাই না? ওয়ে মানে কি রাস্তা, এরপরে অ্যাভিনিউ মানে কি রাস্তা। প্রত্যেকটা রাস্তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তাইলে এই জায়গাটাতে অবশ্য অর্থের পার্থক্য রয়েছে। দ্যাটস ওয়াই এই ক্রপটাকে আমরা বলছি কাউন্টেবল, এবং কর্নটাকে আমরা কি বলছি? এই কর্নটাকে আমরা আনকাউন্টেবল বলছি, রাইট? কি বলছি আমরা? আনকাউন্টেবল বলছি। তাহলে এবার দেখেন কারণটা কি। তাহলে এবার দেখেন, আমরা যদি এটা ফাংশনালি বোঝার চেষ্টা করি,
ক্রপ বলতে আমরা কি বুঝি? ক্রপ বলতে আমরা শস্যকে বুঝি। যেমন আপনি যদি বলেন আপনার বাবা এবার কি কি শস্য আবাদ করছে রে, আমরা বলি না এরকম? আমাদের উত্তরবঙ্গে প্রচুর বলে যে এই তোমার বাবা কি কি শস্য এবার চাষ করছে, তাহলে আমরা বলি কি ধান করছে, গম করছে, পাট করছে, বলি না এরকম? তাহলে আমরা বলি কি ধান, এরপর আমরা কি বলি গম, এই যে পাট। তাহলে তোমার বাবা কয় ধরনের চাষাবাদ করছে? তবে সেই যে 3 ধরনের, এই যে এটাকে আমরা বলি ক্রপ। তাহলে এবার দেখেন 1 2 3, তার মানে এটা গণনার যোগ্য, দ্যাটস ওয়াই এটাকে আমরা কাউন্টেবল বলছি। কর্ন বলতে আমরা কি বুঝি? এই যে কর্ন বলতে আমরা নর্মালি এই যে এগুলো দানাটাকে মেন করি, রাইট? এগুলো কি করি? এগুলো দানাটাকে মেন করি, অর্থাৎ শস্য দানাকে বুঝি। এই যে এটা কি কোনোভাবেই আপনার গণনার যোগ্য? বলছে ডেফিনেটলি নট, এটা গণনার যোগ্য নয়। যেহেতু যোগ্য নয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি? আনকাউন্টেবল বলি। অর্থাৎ ওই যে চার্ট আপনি ধরে ধরে মুখস্থ করেন, মেশিনটা কি, আপনার কি হবে, মেশিনারিটা কি হবে, এই যে মুখস্থ করেন না, এগুলো আদৌ মুখস্থ করার বিষয় না। ইংলিশটা হচ্ছে পুরোটা একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে ম্যাথের মতো ক্যালকুলেশন করে করে বোঝা যায়, এটা ফাংশনে অনুধাবন করা যায়, এটা ইনসাইটটা বোঝা যায়। যখনই আপনি বুঝবেন তখন আর কোনোভাবে এটাকে মুখস্থ করতে হবে না। তাহলে আমি ধান, গম, পাট, এই যে চাষাবাদ করছে কয়টা? 3টা, আমি গণনা করতে পারতেছি, আমরা বলতেছি কি কাউন্টেবল। আর এই যে দানাগুলোর কথা আপনি যেটা বলতেছেন, এটা কোনোভাবেই গণনার যোগ্য না, দ্যাটস ওয়াই এই যে কর্নটাকে আমরা বলি আনকাউন্টেবল। তাহলে ছোট বাচ্চা পড়ছেন। তাহলে এবার দেখেন এটা যেহেতু কাউন্টেবল, এই কাউন্টেবলের সাথে লিটিল বসার কোনো সুযোগ নাই। ওকে, এবার আসেন আমরা যদি খেয়াল করি অনলি আর ফিউ জীবনও একসাথে বসে না, বসে? তা বলছে না ভাইয়া জীবনও একসাথে বসে না। তাহলে আমরা এখানে কি বলি? আমরা এখানে বলি অনলি আর ফিউ। এই কোশ্চেনটা খুবই সাধারণ ছিল, আমাদের এটা দেখানোর প্রয়োজন ছিল না, আপনাকে জাস্ট বোঝানোর জন্য যে গ্রামারের প্রত্যেকটা পার্টই আসলে ধরে ধরে বোঝা যায় যদি আপনি বোঝার চেষ্টা করেন, রাইট? তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে এ নম্বরের কি প্রবলেম? বলছে ভাইয়া এ নম্বরের ক্ষেত্রে আমরা যদি দেখি অনলি এ হবে, এ নাই, এজন্য এ বাদ। বি নম্বরে ক্রপটা কাউন্টেবল, কাউন্টেবলের সাথে কে বসে? ফিউ বসে, বাদ। এবার ক্রপের সাথে ফিউ দেওয়া আছে কিন্তু এখানে আর্টিকেল দেওয়া নাই, এই জন্য বাদ। দ্যাটস উত্তরটা আমরা কি বলছি? বলছে ভাইয়া উত্তরটা আমরা ডি নাম্বারটা বলছি, রাইট? এবার আসে এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, দেখেন এবার থেকে পড়া শুরু। আগেরটা হচ্ছে আমরা নর্মালি দেখলাম যে জিনিসগুলো আসলে কিভাবে পড়তে হয়, রাইট? এবার আসেন এই কোশ্চেনটার দিকে, কোশ্চেনটা কি বলতেছে দেখেন, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স দেন হ্যাজ বিন ইউজড কারেক্টলি অ্যাজ প্রেপোজিশন। এখানে বলছে প্রিপোজিশন হিসাবে আপনার কোন সেন্টেন্সটা কারেক্ট আছে, রাইট? ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স দেন হ্যাজ বিন ইউজড কারেক্টলি অ্যাজ এ প্রিপোজিশন। এই সেন্টেন্সগুলোর মধ্যে দেন কোথায় প্রিপোজিশন হিসাবে কারেক্টভাবে ব্যবহার করা আছে, এইটার উত্তরটা আমার লাগবেই। একদম কমন কোশ্চেন, বাজারে যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি আমি দেখেছি ম্যাক্সিমাম শিক্ষক যেগুলোর সাথে দেখা হয় তারা এই ধাঁচের কোশ্চেনগুলো আমাকে করে থাকে যে ভাইয়া এটার উত্তরে আসলে কিভাবে আমরা ব্যাখ্যাটাকে দিব। আমরা এটার একদম চরম লেভেলের আমরা এটা বোঝার চেষ্টা করব এবং ইন্টারন্যাশনাল রেফারেন্স দেখার চেষ্টা করব যে আসলে এটা কখন কিভাবে কাজ করে। একটু যদি পারেন এটার উত্তরটা আমাকে একটু জানাবেন, যদি পারেন এটার উত্তরটা আমাকে একটু জানাবেন। 2 নম্বর লিখে তারপর উত্তর লিখবেন, রাইট? 2 নম্বর লিখে উত্তর করবেন। যেমন চৈতি কর্মকার বলছে ভাইয়া বি হবে, আরেকটু আমি উত্তর চাচ্ছিলাম, দেখি কতখানি পারেন আপনারা। আরিফা রহমান লিখছে বি হবে, এরপরে প্রমি সরকার লিখছে এ হবে, মাহিম হাসান লিখছে এ হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসেন, এবার এই জায়গাটাতে আপনারা উত্তর করতে থাকেন, আমি দেখতে থাকি যে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, তাই তো? আসেন সহজ বাংলা হিসাব। ছোটবেলায় আপনি কি পড়ছেন? ছোটবেলায় পড়ছেন এরকম যে ভাইয়া রাইস ইজ ইটেন বাই মি, পড়ছেন না? আমরা যখন ক্লাস 3-তে ছিলাম তখন বাপ মা লাথ্থায় লাথ্থায় এই জিনিসটা পড়াইছে না? যে হ্যাঁ পড়াইছে, রাইস ইজ ইটেন বাই মি। ইংলিশের কোনো কিছু পারি আর না পারি এই জায়গাটাতে আমরা অনেক বেশি সাবলীল যে ভাই একটা সেন্টেন্স অন্তত পারি, সেটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। তো এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, আমরা যদি দেখি কি পাই, তাহলে এটা কি? বাইটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ প্রোনাউন বসে, তাহলে মাইটা কি? অবজেক্টিভ প্রোনাউন। আপনি আইটাকে কি বলেন? সাবজেক্টিভ প্রোনাউন বলেন। মিটাকে কি বলেন? অবজেক্টিভ প্রোনাউন বলেন, তাই না? তার মানে এই যে অবজেক্টিভ প্রোনাউন কোথায় দেওয়া আছে? বলছে ভাইয়া এটা সাবজেক্টিভ প্রোনাউন, তার মানে এটা না। এটা কি? সাবজেক্টিভ প্রোনাউন, এটা না। এটা সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া আছে, তার মানে এটা না। আমি ড্যাম শিওর এটা না। তাইলে এখানে বলছে যে কারেক্টলি প্রিপোজিশন হিসেবে কোথায় ব্যবহার করা আছে। তাহলে আমি একটা উত্তর পেয়ে গেছি একদম সহজে, প্রিপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, তার মানে উত্তরটা কি? মি। দ্যাটস উত্তরটা হচ্ছে এ। এই জায়গাটা আমার পড়ানোর মূল উদ্দেশ্য ছিল না, এটা ছোট বাচ্চারা আম্মুও পারে। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা বলে যে ভাইয়া হি ইজ টলার দেন মি হবে, নাকি হি ইজ টলার দেন আই অ্যাম হবে, নাকি হি ইজ টলার দেন আই হবে, কোনটা কারেক্ট? আমরা যখন বলি স্টুডেন্টদের ক্লাসে ওই টিচাররা বলে দেনের পরে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করতে হবে, বলি না আমরা? এখন তৎক্ষণাৎ শিক্ষার্থীরা উত্তর করে ভাইয়া আমি যে মুভিতে দেখি হি ইজ স্ট্রঙ্গার দেন মি,
তাই তো? তাহলে আমরা এই জায়গাটাতে বলি হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, তাহলে মিলতেছে না তো ভাইয়া। তাহলে আপনারা কি পড়াচ্ছেন এটার সাথে আরেকটা মিলে না। তারপর এই জায়গাটাতে এখন আমাকে বুঝতে হবে যে ভাইয়া দেনের পরে আমি আই অ্যাম দিব নাকি দেনের পরে মি দিব, আমাকে কোন জায়গাটাকে একটু দেখতে হবে। এই জায়গাটাকে আমি যদি একটু ইম্পাসাইজ দিয়ে বলতে পারি, আমি যদি শিখতে পারি, তখনই আমার ঝামেলাটা শেষ হয়ে যাবে, রাইট? এবার আসেন এই জায়গাটাতে দেখেন, এই যে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজ, এই বইটার নাম হয়তো সবাই শুনছেন। বাংলাদেশে না, গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় বই যদি আপনি 3টা 4টার কথা চিন্তা করেন, তার মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজ বইটা। এই বইটাতে খুব সুন্দর করে কিছু কথা বলা আছে। আসেন একটু মনোযোগ দিয়ে দেখেন। বলছে যে আফটার অ্যাজ বা দেন, দেন এবং অ্যাজ এর পরে অবজেক্টস ফ্রম জেনারেলি ইউজড হয় ইনফর্মাল স্টাইলে। কি স্টাইলে বলে? বলছে ভাইয়া এটা ইনফর্মাল স্টাইলে বলে। যেমন এই যে দেনের পরে আপনি হার বললেন, অবজেক্টিভ প্রোনাউন নিচ্ছেন, এই যে অবজেক্ট ফর্মে নিচ্ছেন, এই যে অবজেক্ট ফর্ম আপনি নিচ্ছেন, তখন এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ইনফর্মাল বলছি। কথাটা ভালো করে মনে রাখবেন, এটাকে আমরা কি বলছি? বলছে ভাইয়া এটাকে আমরা ইনফর্মাল বলছি। আমি আবার বলছি কি বলছি? আমরা ইনফর্মাল বলছি। এবার দেখেন এই জায়গাটাতে বলতেছে আপনি যখন মোর ফর্মাল স্টাইলে যাবেন, মোর কি স্টাইলে যাবেন? ফর্মাল স্টাইলে যাবেন, তখন ওই জায়গাটাতে আপনার শিয়ের পরে অর্থাৎ সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব দিতে হবে। ওকে, তাহলে ওই জায়গাটাতে দেনের পরে আমরা সাবজেক্ট ফর্মটা ব্যবহার করি। এই যে দেনের পরে আমরা সাবজেক্ট ফর্মটা ব্যবহার করে থাকি। তার মানে আমি এটুকু বলতে পারতেছি না যে ভাইয়া দেনের পরে কে বসে? বলছে ভাইয়া দেনের পরে অবজেক্ট ফর্ম ব্যবহার হতে পারে, আবার দেনের পরে কি ব্যবহার হতে পারে? তো বলছে ভাইয়া সাবজেক্ট ফর্মও ব্যবহার হতে পারে। তাহলে এটা কি? বলছে ভাইয়া এটা হচ্ছে ইনফর্মাল। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ইনফর্মাল। আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফর্মাল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইনফর্মাল আর ফর্মালের মধ্যে ডিফারেন্স কোথায়? বলছে খুব সহজ ডিফারেন্স ভাইয়া, অনেক পরিশ্রম করতে হয় না এটার জন্য। যেমন আপনি যখন ক্লাসে যান, ক্লাসে যাওয়ার পরে আপনার মাথা ব্যথা করছে, যখন ছোট ছিলেন 9, 10-এ পড়তেন, তখন শিক্ষকের কাছে আপনি একটা আবেদনপত্র লিখতেন ছুটি চেয়ে। ওইখানে কি লিখতেন? যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের, এই যে লিখতেন না এরকম। ওই শিক্ষকের সাথে আবার আপনার ফুটবল মাঠে দেখা হইতো না? ফুটবল খেলার সময় কি আপনি কিরকম বলতেন? এই স্যার একটু যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন, এই যে স্যার আপনি একটু সরিয়ে দাঁড়ান, আমি একটু বলটাই লাথি দিব? জীবনেও না। তাহলে ক্লাসরুমে যেটা আপনি ব্যবহার করলেন ওইটাকে আমরা বলি ফর্মাল, আর বাইরে যেটা ব্যবহার করতেছেন সেটাকে আমরা কিভাবে বলি? সেটাকে আমরা বলি ইনফর্মাল। তো এবার এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, দেনের পরে যখন আপনি অবজেক্ট ফর্ম ব্যবহার করছেন এটাকে আমরা ইনফর্মাল বলি। যেমন আপনি মুভিতে দেখছেন, ওই মুভিটা কি? তাহলে আমরা বলি যে ভাই মুভিটা হচ্ছে ইনফর্মাল। আবার আপনি যখন অফিস আদালতে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন ওইটা কি? বলছে ভাই ওটা হচ্ছে ফর্মাল। দ্যাটস ওয়াই আমরা ফর্মালটা প্রেফারেন্স দিই। তার মানে কি এটা কি ভুল? বলছে না ভাই এটা ভুল না। এটা কি ভুল? বলছে এটাও ভুল না। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কোথায়? তার ডিফারেন্সটা হচ্ছে এইখানে এই দেনটাকে আমরা বলি প্রিপোজিশন। এই দেনটাকে আমরা কি বলি? বলছি ভাইয়া এই দেনটাকে আমরা বলি প্রিপোজিশন, রাইট? কি বলি? প্রিপোজিশন বলি। আর এই দেনটাকে আমরা কি বলি? এই দেনটাকে আমরা বলি কনজাংশন। তাই দুটার আলাদা ব্যবহার, রাইট? দুটার কি? বলছে ভাইয়া দুটার আলাদা ব্যবহার। এবার এটাকে প্রিপোজিশন কেন বলছেন? তাহলে আমি একটু আগে বলে আসছি, ছোটবেলা থেকে পড়ছেন রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। তো এই যে রাইস ইজ ইটেন বাই মি আপনি বলছেন, রাইস ইজ ইটেন বাই মি বলছেন, তাহলে প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্টিভ প্রনাউন বসে। তাহলে এবার দেখেন আমি ড্যাম শিওর, তার মানে এটা কি? প্রিপোজিশন। আর আমরা যদি কনজাংশনের কথা বলি, কনজাংশন কাকে যুক্ত করে? আমরা এটুকু জানি, যেহেতু আমরা সেকেন্ড টাইম দিতে আসছি, আমরা এটুকু জানি কনজাংশন হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্বকে যুক্ত করে। কনজাংশন কাকে যুক্ত করে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে যুক্ত করে। তাহলে এখানে দেখেন এই যে শীট একটা সাবজেক্ট, এবার ক্যান দেওয়া আছে, এই ক্যানটা কি? বলছে ভাইয়া এই ক্যানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বকে যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে কনজাংশন বলছি। কি বলছি? এটাকে আমরা কনজাংশন বলছি। এটা হচ্ছে মূল কাহিনী। মূল কি? বলছে ভাইয়া মূল কাহিনী। তাহলে এবার আসেন এই জায়গাটাতে আরেকটু যদি খেয়াল করেন, তাহলে বাংলাদেশে আমরা আর কি কি ব্যবহার করি? তাহলে এটুকু পাইছি, দেনটা কি? দেনটা হচ্ছে প্রিপোজিশন। এই দেনটা কি? বলছে ভাই দেনটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের পরে কে বসে? সাবজেক্ট বসে। এরপরে কে বসে? ফাইনাইট ভার্ব বসে। এবার বাংলাদেশে কিন্তু আমরা এটাও ব্যবহার করি, তখন এই ভার্বটাকে আমরা উজ্জ্ব করে ফেলি। এই ভার্বটাকে কি করে ফেলি? আমরা উজ্জ্ব করে ফেলি। তবে এইটা বাইরের দেশে খুব একটা ন্যাচারাল ভাবে ওরা ব্যবহার করে না। আমরা এই দক্ষিণ এশিয়ায় একটু টুকটাক ব্যবহার করি, তখন এই ভার্বটাকে আমরা উজ্জ্ব করে ব্যবহার করে থাকি। এইটাই হচ্ছে কাহিনী। এটাই কি? বলছে ভাইয়া এটাই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নাই। ওকে, এরপরে আসে, এরপরে এই যে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যারা সঠিক উত্তর দিতে পারবেন এবং সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, আমার কাছ থেকে রয়েছে আপনাদের জন্য পুরস্কার, রাইট? 3 নম্বর কোশ্চেনটা একটু ঝটঝট পটাপট একটু উত্তর করার চেষ্টা করবেন। ওকে ওকে, এবার আসেন এই জায়গাতে আমরা যদি খেয়াল করি, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, বলছে দিস ইজ আ ম্যাটার অ্যাবাউট উই ডিসঅ্যাগ্রি।
তাহলে এই জায়গাটাতে আমরা কি বলতে পারি, এই জায়গাটাতে আমরা কি বলতে পারি, উত্তরটা কি হবে, উত্তরটা কি হবে? আসেন এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি উত্তরটা কি হবে, আসেন এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে উত্তরটা কি আসবে? তাই নর্মালি আমরা ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করি? তারা বলছে ভাইয়া আমরা ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করি, হু বা কি ব্যবহার করি? বলছে ভাইয়া হু বা হুম ব্যবহার করি, তাই তো? তাহলে আমরা হু বা হুম ব্যবহার করি। তাহলে এবার দেখেন এখানে কোশ্চেনটা কি বলতেছে, দিস ইজ আ ম্যাটার, এর একটা বিষয়। দিস ইজ আ কি? বলছে ভাইয়া দিস ইজ আ ম্যাটার, দিস ইজ আ ম্যাটার, এটা কি একটা বিষয়। অ্যাবাউট ড্যাশ উই ডিসএগ্রি, যে বিষয়ে আমরা ডিসএগ্রি করেছিলাম, তাই তো? তাহলে এবার দেখেন আমরা এই কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি তাহলে আমার এটা ব্যক্তি না, তার মানে আমার দুটো অপশন বাদ, আমি হো নিতে পারছি না, আমি হোমও নিতে পারছি না। এবার বলেন তো উত্তর কোনটা হবে? এইবার আমাকে বলতে হবে যে উত্তরটা কোনটা হবে, উত্তরটা কোনটা হবে। এইখানে উত্তর আসা শুরু হয়ে গেছে, ভেরি গুড। সাদিয়া বলছে যে সাদিয়া বলছে 3 এর হচ্ছে বি, দ্যাট, ওকে। এরপরে সাদিয়া আরেকটা সাদিয়া বলছে এ, এরপরে শুভ বলছে এ, এরপর তামান্না রহমান বলছে দ্যাট, লাবণী বলছে বি দ্যাট, পূজা বিশ্বাস বলছে দ্যাট, শিফাত বলছে বি, কায়ুম হোসেন বলছে বি, বন্যা রাহি বর্ষা বলছে বি, তারপরে আপনার সুক্রিয়া বলছে এ। এ তো হবে না ভাইয়া, এর কারণটা কি? আমি বলছি যদি ব্যক্তি বুঝায়, কে বুঝায়? বলছে ভাইয়া এটা যদি ব্যক্তিকে বুঝায় তাহলে ব্যক্তিকে বুঝাইলে আপনার হো হবে। এখানে কি কোনোভাবে ব্যক্তি দেওয়া আছে? বলছে না, এখানে তো ব্যক্তির কোনো সুযোগই নাই, এটা হচ্ছে অব্যক্তি, দিস ইজ আ ম্যাটার। ওকে, তাহলে আমি যদি এই জায়গাটাতে বলতাম, আমি যদি এই জায়গাটাতে ব্যক্তিকে বলতাম, ব্যক্তিকে বললে তখন আমি হো বা হোম নিতে পারতাম। এখানে তো ব্যক্তি আসার কোনো সুযোগই নাই, এখানে ব্যক্তির কথা বলাই নাই। তাহলে এবার দেখেন যেহেতু ব্যক্তির কথা বলা নাই তার মানে এখানে হো বা হোম হওয়ার কোনো সুযোগ আছে? বলছে না ভাইয়া এখানে হো বা হোম হওয়ার কোনো সুযোগ নাই। ঝামেলা বাজছে কোথায়? দ্যাট বা হুইচ নিয়া। তাহলে এবার আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে ব্যক্তির ক্ষেত্রে কে বসে? বলছে ভাইয়া ব্যক্তির ক্ষেত্রে দ্যাট বসে। আবার দেখেন অব্যক্তির ক্ষেত্রে কে বসে? তো বলছে ভাইয়া অব্যক্তির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, অব্যক্তির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে এইখানে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি, আবার হুইচও ব্যবহার করতে পারি। তাহলে এখন ঝামেলা বেঁধে যাচ্ছে আমার কোথায়? ব্যাপক ঝামেলা। তাহলে এবার আমরা এই জায়গাটাতে অব্যক্তি থাকার কারণে দ্যাটও উত্তর হতে পারে, হুইচও উত্তর হতে পারে, কিন্তু আপনারা যেটা গড় উত্তর করতেছেন, গড় উত্তর যেটা করতেছেন, গড় উত্তর করতেছেন যে দ্যাট হবে। কেন দ্যাট হবে? হবে না। মনে রাখবেন, সুন্দর করে খাতায় নোটটুকে নেবেন, সুন্দর করে আস্তে ধীরে নোটটুকে নেবেন, নোটটুকেন। আমি কি বললাম দেখেন, রিলেটিভ প্রোনাউন হিসাবে কখনোই, রিলেটিভ প্রোনাউন হিসাবে সাধারণত, রিলেটিভ প্রোনাউন হিসাবে সাধারণত দ্যাট, দ্যাট প্রিপজিশনের পরে বসে না, দ্যাট প্রিপজিশনের পরে বসে না। আমি আবারও বলতেছি রিলেটিভ প্রোনাউনের পরে কখনোই, কখনোই আপনার সাধারণত আমরা কি বলতে পারি যে ভাই এটা প্রিপজিশনের পরে বসে না, প্রিপজিশনের পরে বসার কোনো সুযোগ নাই। যদিও দ্যাটটা ব্যক্তি অব্যক্তি দুইটার ক্ষেত্রে বসতে পারে, কিন্তু আমরা এখানে অব্যক্তির ক্ষেত্রে কোনোভাবে ব্যবহার করতে পারছি না। রিজনটা কি? বলছে ভাইয়া রিজনটা হচ্ছে খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে সামনে কি দেওয়া আছে? বলছে ভাইয়া সামনে হচ্ছে প্রিপজিশন দেওয়া আছে, তার মানে এটাকে আমি ব্যবহার করতে পারছি না। তাহলে অব্যক্তির ক্ষেত্রে আরেকটা ব্যবহার হয় কোনটা? হুইচ। দ্যাটস উত্তরটা কি হবে? হুইচ। এইবার আসেন তাহলে ভাইয়া প্রিপজিশন থাকলে বা এইটা সেম সেন্টেন্সটাকে আমি আলাদাভাবে লিখতে পারি না? বলছে হ্যাঁ পারি। তাহলে কি ব্যবহার সেটা? তাহলে আমরা ওই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা যদি ওই জায়গাটার ক্ষেত্রে খেয়াল করি সেম সেন্টেন্সটাও আমি দ্যাট দিয়ে লিখতে পারি, তখন এটার প্রেক্ষাপটটা আলাদা হয়ে যায়। যেমন আমি তখন এইভাবে বলতে হবে আমাকে, দিস ইজ আ ম্যাটার, দিস ইজ আ ম্যাটার। এরপর আমরা বলবো দ্যাট, দ্যাট। এরপর আমরা বলতেছি উই ডিসএগ্রি, উই ডিসএগ্রি। এই যে সামনেটা কি ছিল? এটা প্রিপজিশন ছিল না? এই প্রিপজিশনটা তখন আমাকে লাস্টে লিখে দিতে হবে। এটাকে আমরা বলি ডিটাচড করে লেখা। এটাকে আমরা কি বলি? তাহলে ভাইয়া এটাকে আমরা ডিটাচ করে লেখা বুঝি। তাহলে এবার আসেন, তাহলে সামারি কি বললাম? সামারি খুবই সাধারণ কথা বলছি ভাই, কোনো জটিল কথা বলিনি। আপনাকে জটিল জিনিসগুলো আয়ত্ত করে যেতে হবে। আপনি যদি ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সাবজেক্টে পড়তে চান, আপনি যদি সহজ সহজ নিয়ম কানুনগুলো পড়ে যান, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দিবেন, দেওয়ার পরে মনে হবে পরীক্ষা ফাটাফাটি হয়েছে, এইবার যেভাবে রেজাল্ট আসেনি আগামীবারও রেজাল্ট একইভাবে আসবে না। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আপনাকে সাবধান হতে হবে। তাহলে আমি আবার বলতেছি, যদি পার্সনকে বুঝায়, ব্যক্তিকে বুঝায়, তখনই আমরা শুধুমাত্র হু বা হোম নিতে পারি। হু বা হোম কি করতে পারি? নিতে পারি। আবার আপনি দ্যাটটাকে ব্যক্তি অব্যক্তি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি আবার বলছি ব্যক্তি এবং অব্যক্তি উভয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, ব্যক্তি এবং অব্যক্তি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কিন্তু হুইচটা শুধুমাত্র আপনার অব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়। কার
কার ক্ষেত্রে ব্যবহার হয়? অব্যক্তির ক্ষেত্রে। বস্তু বলবেন না, বস্তু বললে পাপ হয়, বস্তু বললে কি হয়? পাপ হয়। এখন ডগ মানে কি? ডগ মানে কুত্তা। এই যে কুত্তার কথা আপনি যদি চিন্তা করেন, তাহলে কুত্তা কি মানুষ? বলছে না। এটা কি বস্তু? বলছে তাও না। এটা কি? অব্যক্তি। তাহলে তো মিলতেছে না। তো দ্যাটস ওয়াই আমরা এখানে ব্যক্তি আর অব্যক্তি বলেছি। ব্যক্তি হলে হু বা হুম জায়েজ, সেন্টেন্সে কোথাও ব্যক্তি দেওয়া নাই, তারপরে আপনি হু বা হুম কোনোভাবে নিতে পারতেছেন না, তাহলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ওটা বাতিল করে আপনাকে দিতে হবে। এবার অব্যক্তি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা জানি অব্যক্তির ক্ষেত্রে দ্যাট হয়, হুইসও হয়, আমরা কোনটা নিব? বলছে ভাইয়া এখানে আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে যখন চলে আসে প্রিপজিশনের পরে কোনোভাবে দ্যাট আসে না, তো দ্যাটস ওয়াই প্রিপজিশনের পরে দ্যাট আসে না বিধায় এই দ্যাটটাকে আমরা বাদ দিয়েছি। আপনারা দ্যাট খুব সিম্পল নিয়ম পড়েছেন, কমার পরে কি বসে না? বলছে ভাই দ্যাট বসে না, ওটা ছোট বাচ্চারা আম্মুও পারে। আপনি কি এমন শিখতেছেন যেটা আরেকটা শিক্ষার্থীকে আপনার চাইতে আগায় রাখবেন বা আপনি তার চেয়ে আগায় থাকবেন? তাহলে এটাই হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য। অল্প অল্প জিনিসগুলোই আপনার অনেক বেশি ভ্যারিয়েবল গড়ে তোলে। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি কি হইতে হবে? সাবধান হইতে হবে। স্যার যেভাবে পড়াচ্ছে, মানে আমি অনেকক্ষণ এখানে বসে আছি, কিন্তু আমি ফিল করলাম আজ থেকে 3 বছর আগে আমি যখন এডুকেশনের সাথে মার্চ করেছি, প্রথম 1-2টা ক্লাস স্টুডেন্ট তো এত পড়া দেখে মানে কেমন যেন মনে হচ্ছে স্যার যেটা পড়াচ্ছে, মানে আমি আজ জাস্ট এটাই বললাম, আমি অবাক। সেটা হলো স্যার হলো আমাদের আমি যেই ফ্লুয়েন্সি নিয়ে পড়াই, এনার্জি নিয়ে পড়াই, এইরকম আরেকজন মানুষ পেয়েছে। এবং সত্যিকার অর্থে 2-1জনের কাছে এরকম মনে হতে পারে এত জটিল কি পড়ায় বুঝি না, বাট আমি হলফ করে বলতে পারি এই মানুষটার জন্য আজ থেকে ঠিক 15 দিন পরে এই মানুষটার ক্লাসের জন্য তুমি মুখিয়ে থাকবা। কারণ এখানে তোমাকে আনন্দ দেওয়ার জন্য আসা হয় নাই। যদি আনন্দ দেওয়ার জন্য আসা হইতো তাহলে এত কঠিন প্রশ্ন এখানে আনার কোনো প্রয়োজনীয়তা ছিল না। জাস্ট এটাই বললাম। আমি বললাম তো, অন এয়ারে বলছি, এই লাইভ ক্লাসটা মনে রাখবা, আজ থেকে ঠিক 15 দিন পরে তুমি এই মানুষটা ছাড়া আর কারো ক্লাস করবা না। ডানে বানে ভাই চিপা চাপায় যত জায়গায় মুখ দাও, যদি চান্স পেতে চাও, যদি সত্যিকার অর্থে ভালো সার্ভিস পেতে চাও, এখানে আসতে হবে। কারণ কি জানো? হেড টু হেড লড়াই। আর কোথায় পাবা? কোনো এক ভাইয়ার চেহারা সুন্দর লাগছে, প্রেমে পড়ে গেছে, ভর্তি গেছে। কেন ভাই, তোমার আগে কি ওই ভাইয়া আর কোনো স্টুডেন্ট পড়ায় নাই? ও কি আর প্রেম করে নাই? ওর চেহারা দেখে টিচারের সাথে প্রেমের জন্য সেখানে ভর্তি হইতে হবে? আমি আবারও বলছি, তুমি যেখানেই মুখ দাও না কেন, টুডে অর টুমরো, যদি তোমার রিয়েল টার্গেট থাকে পাবলিকে পড়ার, সেকেন্ড টাইম এনি হাউ একটা সাবজেক্ট, তাহলে আসতেই হবে এই ছাতার নিচে এডুকেশন। বললাম তো, এই যেখানে যাও না কেন ঢু মেরে আসো, দিন শেষে কোয়ালিটি সার্ভিস এবং ভালো ইংরেজি, ভালো বাংলা, ভালো জিকে, এই বেস্ট কম্বিনেশনের জন্য ডেফিনেটলি এডুকেশনে আসতে হবে। 2-1জনের কাছে কঠিন লাগতে পারে, আমি এখানে বসে বসে বুঝতে পেরেছি আসলে এটা কঠিন না, তুমি এইভাবে অভ্যস্ত না। আজ থেকে 15 দিন পরে তুমি এটাতে অভ্যস্ত হবা এবং এই বাংলাদেশে আদার্স অন্য কোথাও মহসিন স্যার আর মাহিমিনুল স্যার যদি কম্বাইনলি সাবজেক্ট দেয়, আর কোথাও তোমার ভালো লাগবে না। সো জাস্ট ওয়েট, এবারে বলছি জাস্ট ওয়েট। ক্লাসের ধরন স্যার অনেক বেশি বুঝে, অনেক বেশি জানে, সো তোমাকে এগুলো দিতে গেলে একটু টাইম লাগবে। সব কিছুর সাথে কোপ আপ করতে কি লাগবে? তোমার টাইম লাগবে। আমি বলছি 15 দিন পরে তুমি এই স্যারকে খুঁজবা, যতজন আছো প্রত্যেকে খুঁজবা এবং ভাড়াটিয়া মানুষ পর্যন্ত এখানে নিয়ে আসবা। তুমি বলবা মহাইমুনুল স্যারকে পেয়েছি, তোমরা ওনার কাছে ইংরেজি পড়ো। কারণ সেকেন্ড টাইমে অল্প মেধা সম্পন্ন মানুষের কাছে পড়ে কোনো লাভ নাই, যারা অনেক ভালো পারে তাদের কাছে পড়ো। জাস্ট ওয়েট, ইনশাআল্লাহ। স্যার কন্টিনিউ, ক্যারি অন। ওকে, আসেন। আচ্ছা, একটু আমি সত্য কথা যেটা, আমি ফাংশনালি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি। সবাই যে জায়গাতে স্কিপ করে যায় বা তোমার স্যারেরা যে জায়গাতে স্কিপ করে যায়, এগুলো পড়াই তোমার ভালো লাগে, এগুলো পড়াই তোমার কি ভালো লাগে। কারণটা হচ্ছে ইংলিশ হচ্ছে সহজ সাবজেক্ট না যে আপনি বাজার থেকে একটা বই তুলে খুলে পড়া শুরু করে দিলেন না হয়ে গেল। যদি বই পড়েই হতো তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য আসলে শিক্ষকের প্রয়োজন ছিল না। শিক্ষকের প্রয়োজন অপরিসীম। আমি অল্প দিন হচ্ছে পড়াচ্ছি, মাত্র 15 বছর, এবং প্রায় প্রতি বছরই আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড থাকেই, এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 4টা ফার্স্ট আছে এই পর্যন্ত, রাইট। যদি আপনি ভালো কিছু শিখতে চান আপনাকে কষ্ট করে শিখতে হবে। মজা দিয়ে পড়লে ওটা জীবনের পরীক্ষায় কমন আসে না, স্লাইডে দেখাবে ওই কয়টাই কমন পড়বে, এরপরে যে একটাও মিলাইতে পারবেন না। যেমন আপনার টিচার কি বলতো, দ্যাটও হয় হুইসও হয়, তাহলে দ্যাট ব্যক্তি উভয়ের ক্ষেত্রে বসে, এই জন্য বাদ, এই জন্য হুইস উত্তর। ব্যাখ্যা আমি বলে দিলাম, ওই ব্যাখ্যা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আসেন এবার দেখেন 4 নম্বর কোশ্চেন, উত্তর করেন তো কত পারেন। আসেন 4 নম্বর কোশ্চেন, আসেন 4 নম্বর কোশ্চেন ধরেন। তাহলে 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ব্যাপারটা কেমন আসে। 4 নম্বর কোশ্চেন, হি ইজ ড্যাশ হু, বলছে হোয়েন
হি ইজ উইথ চিলড্রেন। আসেন সহজ কোশ্চেন, হ্যাঁ বাচ্চারা কঠিন কোশ্চেন পছন্দ করতেছে না, সহজ কোশ্চেন দিলাম স্যার। আসেন তাহলে এবার আমি যদি এরকমভাবে বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার এই জায়গাটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আমরা বলছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে কি ক্লাসের অন্য যে কোনো বাচ্চাদের তুলনায় সে ভালো। এখন ফার্স্ট কথা হচ্ছে এই আপনাকে সুপারলেটিভ নিয়ে আসছেন কেন? তাহলে আমরা যদি চিন্তা করি আপনি সুপারলেটিভ এখানে কিভাবে নিয়ে আসলেন, তার প্রথম কথা হচ্ছে ভাই এখানে কালেকটিভ নাউন দেওয়া আছে। কি নাউন দেওয়া আছে? বলছে ভাই এটা কালেকটিভ নাউন দেওয়া আছে। কালেকটিভ নাউন মানে কি? সর্বনিম্ন 3 জনের সমষ্টি। সর্বনিম্ন কজনের সমষ্টি? বলছে 3 জন। যেমন আমি যদি ক্লাসের কথা যখন আমি বলি, তার মানে এখানে কি বলছে ভাইয়া 3টা কমন নাউনের সমষ্টি এখানে আছে, সর্বনিম্ন 3টা কমন নাউনের সমষ্টি আছে। তার মানে এই যে 3টা স্টুডেন্ট, এই 3টা স্টুডেন্টের সমন্বয়ে আপনি কি বলছেন? 3টা স্টুডেন্টের সমন্বয়ে আপনি ক্লাস বলছেন, রাইট? তার মানে আমরা এখানে সুপারলেটিভ কেন বলছি? বলছে অনেক ছাত্রদের মধ্যে থেকে, হ্যাঁ তাহলে এই ছেলেটা হচ্ছে কি? বলছে ভাইয়া এই ছেলেটা হচ্ছে বেস্ট। তাহলে আমরা বলি দুইয়ের অধিকের মধ্যে যখন কম্প্যারিজন বুঝাই তখন আমরা সুপারলেটিভ বলি। এবার এটা উত্তর করেন তো কি হবে? হি ইজ ড্যাশ হোয়েন হি ইজ উইথ চিলড্রেন। এটার উত্তরটা আমরা কি বলবো? একটু ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করবেন যে ভাই এটার উত্তরটা আমরা কি বলবো। ওকে আসেন আসেন তাহলে এবার এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি বলি এমডি মারুফ হাসান বলছে সি হবে, এরপরে সুমাইয়া রহমান বলছে দ্য নাইসেস্ট হবে, চৈতি কর্মকার। হ্যাঁ যা এত সহজ হলে কি তোমাদের দিতাম? এমনি তোমার সেকেন্ড টাইমার, এটা কমন সেন্সের ব্যাপার। যেটা মিলবে না ওটাই উত্তর, যেটা মিলবে না ওটাই কি বলছে ভাই, যেটা মিলবে না ওটাই হচ্ছে উত্তর। এখন এই জায়গাটাতে আমরা যখন অন্য বাচ্চাদের সাপেক্ষে কল্পনা করছি, এখানে কি আছে? করিম আছে, রহিম আছে, জব্বার আছে, সকিনা আছে, মর্জিনা আছে, পরিমণি আছে, আছে না? তাহলে সব বাচ্চাদের তুলনায় বলছি যে এই ছেলেটা হচ্ছে বেস্ট। তাহলে অন্য বাচ্চাদের সাপেক্ষে আমি চিন্তা করছি যে ছেলেটা হচ্ছে বেস্ট। কিন্তু এখানে কি ব্যাপারটা এরকম ঘটছে? জীবনেও না। এখানে নিজের মধ্যে কম্প্যারিজন। আমি কখন ভালো থাকি? আমি বললাম আমি যখন তোমার ভাবিদের সাথে থাকি তখন আমি অনেক ভালো থাকি। তার মানে এটা নিজের সাথে নিজের কম্প্যারিজন। আমি যখন আমার বন্ধুদের সাথে থাকি আমি ভালো থাকি না। আমি যখন তোমার ভাবিদের সাথে থাকি তখন আমি ভালো থাকি। তার মানে আমারই কোন অবস্থায় আমি ভালো থাকি অন্য কারোর সাথে তুলনা হচ্ছে না, আমার সিচুয়েশনের সাথে তুলনা হচ্ছে, আমার সাথে তুলনা হচ্ছে আমি কোন সময়টাতে বেশি ভালো থাকি, রাইট? আমি এখানে কোশ্চেনে বলছি যে সে কখন ভালো থাকে? সে যখন বাচ্চাদের সাথে থাকে সে তখন ভালো থাকে। তার মানে এটার একজনেরই কম্পেয়ার হচ্ছে, একজনই কোন সিচুয়েশনে সে বেটার থাকে সেটা কম্পেয়ার করতেছি। আমি অন্য মানুষের সাপেক্ষে কম্পেয়ার করতেছি না। যখন অন্য মানুষের সাপেক্ষে আপনি চিন্তা করবেন বা অন্য কিছুর সাপেক্ষে চিন্তা করবেন তখন ওই সুপারলেটিভের পূর্বে দিয়ে আসে। কিন্তু ভাইয়া যদি অন্য কোনো কিছুর সাপেক্ষে তুলনা করা না বুঝায়, অর্থাৎ নিজের সাথেই যদি কম্পারিজন চলে আসে, ওই জায়গাটাতে ওই সুপারলেটিভের পূর্বে জীবনেও দি ব্যবহার হবে না। দেড়শো উত্তরটা হবে বি। দেড়শো উত্তরটা কি হবে? বি। কেমন লাগলো? কেসা লাগা মেরে মজাক? আচ্ছা হ্যাঁ না? বহুত আচ্ছা। নাম তো শোনাই হোগা মোহাইমিনুল। আসেন এরপরে দেখেন, দুষ্টামি করলাম, জাস্ট কিডিং। এবার আসেন, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে এটা সুপারলেটিভ নিতে পারি নাই ভাই, এই দিটা দিতে পারি নাই। আশা করি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো না এইরকমই সুন্দর, দেখে মনে হবে কতদিন চিনি হওয়ারে হাত দিবেন দেখবেন অন্যের বউ, কাব হবে না, আপনাকে বুঝে যেতে হবে, রাইট? এছাড়া উত্তর করা কোনোভাবেই পসিবল হবে না, রাইট? এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন। এটা সহজ, এটা পারা উচিত, এটা সহজ এবং পারা উচিত, একদম একদম হচ্ছে নর্মাল ক্যাটাগরি বেসিক, এটা সবার পড়া উচিত। আসেন এটা উত্তরটা কি হবে? ওকে এবার দেখেন আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, বলতেছে আমরা এই কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। আচ্ছা বলছে দে প্রডিউস 2 রিপোর্টস। কি বলতেছে? বলতেছে দে প্রডিউস 2 রিপোর্টস। তারা প্রডিউস করে কি? বলছে ভাইয়া তারা 2টা রিপোর্ট প্রডিউস করছে। ড্যাশ অফ ড্যাশ কন্টেইনড এনি ইউজফুল সাজেশনস, রাইট? এটা উত্তরটা কি হবে? একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ওকে আচ্ছা এবার আসেন, একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। এবার আসেন, এবার এই জায়গাটা থেকে আমরা যদি খেয়াল করি ব্যাপারটা কেমন আসতেছে দেখেন তো। বলতেছে দে প্রডিউস 2 রিপোর্টস। তাহলে এখানে দেখেন কয়টা রিপোর্টের কথা বলা আছে? বলছে ভাইয়া জল জল করে ফুটিয়ে আছে তার 2টি নয়ন, তাই তো? তাহলে এবার দেখেন 2টা রিপোর্ট। তাহলে আমরা যদি প্রথম পর্যায়ে চিন্তা করি নান মানে কি? নানের কম্পোনেন্ট কয়টা থাকতে হয়? নানের কম্পোনেন্ট থাকতে হয় 3 বা তার বেশি, 3 বা তার বেশি কম্পোনেন্ট 3টা থাকতে হবে। যদি এই সেন্টেন্সটাতে এরকম থাকতো দে প্রডিউসড 3 রিপোর্টস, দে প্রডিউসড কয়টা রিপোর্ট? বলছে ভাইয়া 3টা রিপোর্টস। যদি
3টা রিপোর্টের কথা থাকতো, আমি আবার বলছি কয়টা রিপোর্ট, বলছে ভাইয়া 3টা রিপোর্টের কথা থাকতো, তখন আমি নানের কথা চিন্তা করতে পারতাম। তার মানে এটাকে আমরা কি করছি বলেন, ফিনারি জাহান্নামে খালিদিনা ফিহা, লাথি দিয়ে বাদ, লাথি দিয়ে কি বাদ। এবার আসেন নাইদার কিসের কথা বলে, বলছে ভাইয়া নাইদার হচ্ছে দুটা কম্পোনেন্টের কথা উল্লেখ থাকে। নাইদার কয়টা কম্পোনেন্টের কথা উল্লেখ থাকে, বলছে ভাইয়া দুটার কথা উল্লেখ থাকে, এবং এটা বলতে বোঝায় দুটির মধ্যে একটিও নাই। আমি আবার বলছি দুটির মাঝে একটিও নাই, দুটির মাঝে একটিও নয়। আমি আবার বলছি দুটির মাঝে একটিও নয়, দুটির মাঝে কি বলছে ভাইয়া একটিও না, দুটির মাঝে একটিও না। তাহলে এবার আসেন দুইটা তার মানে মিলছে, আমার নাইদার হতে পারে। এবার দেখেন পড়ে মনে হবে কি দুইটাই কারেক্ট। দেখেন they produce two reports, neither of them contained any useful suggestions, মিলে গেছে। আবার আপনি যদি খেয়াল করেন they produce two reports, neither of which contained any useful suggestions, মিলে গেছে। তাহলে মিললে তো হবে না, আমাকে মিলাইতে হবে, তাই তো? এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি তাহলে প্রেক্ষাপটটা কেমন দাঁড়ায়, এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, বুঝছে ভাইয়া প্রেক্ষাপটটা কেমন দাঁড়ায়। আসেন আমরা এই জায়গাটার ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখেন এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, হ্যাঁ। তাহলে ক্লজের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, ক্লজের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, একটা ক্লজের মধ্যে কি থাকে বলছে ভাই একটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তাই তো? আবার একটা ক্লোজের মধ্যে কি থাকে, সাবজেক্ট যোগ মূল ভার্ব, তাই তো, ফাইনাইট ভার্ব। তাহলে এই ক্লোজটাকে আমরা যদি জোড়া দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা জোড়া দিলে আমরা কি পাই, তো বলছে ভাইয়া জোড়া দিলে আমরা কনজাংশন পাই, তাই তো? কনজাংশন বা কি পাই, জোড়া দিলে আমরা ক্লোজ মার্কার পাই। কনজাংশন বা কি পাই বলছে ভাইয়া, কনজাংশন বা ক্লোজ মার্কার পাই। তাহলে এবার আসেন আপনি যখন এই জায়গাটার ক্ষেত্রে খেয়াল করতেছেন, একটা ক্লোজ মার্কার বা কনজাংশন থাকলে ফাইনাইট ভার্ব আপনার কয়টা পাচ্ছেন, বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব আপনি দুটো পাচ্ছেন। তার মানে দুটা ফাইনাইট ভার্ব যদি আপনি ইনশিওর করেন, মাস্ট আপনার একটা কনজাংশন বা কি লাগবে, ক্লোজ মার্কার লাগবে। মাস্ট ক্লোজ মার্কার বা কি লাগবে বলছে ভাইয়া, ক্লোজ মার্কার বা কনজাংশন লাগবে। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে একটা কনজাংশন বা ক্লোজ মার্কার থাকলে ফাইনাইট ভার্ব কয়টা হচ্ছে, বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা। তাহলে এবার দেখেন দে প্রোডিউসটা কি, বলছে ভাইয়া প্রোডিউসটা একটা ফাইনাইট ভার্ব, আর কন্টেন্টটা কি বলছে ভাইয়া কন্টেন্টটা হচ্ছে আরেকটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা আছে, তো বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা আছে। ফাইনাইট ভার্ব কয়টা আছে, বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা আছে। যেহেতু ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা আছে, রাইট, ফাইনাইট ভার্ব কয়টা আছে, দুইটা আছে, তার মানে কি লাগবে, কনজাংশন। তার মানে আমরা দেমটাকে নিতে পারতেছি না, আমরা হুইচটাকে নিচ্ছি। দ্যাটস উত্তরটা কি হবে, বলছে ভাইয়া উত্তরটা ডি হবে। আমি আবার বলছি উত্তরটা কি হবে, বলছে ভাইয়া উত্তরটা ডি হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, আসেন একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এটা দেখেন I regret dash you that your application has dash, এটা উত্তরটা কি হবে, এটার উত্তরটা আমরা কি দিতে পারি, আসেন এটা উত্তরটা আমরা কি দিতে পারি। ওকে, I regret dash you that your application has dash, একটু ভালো করে বুঝতে হবে ভাই। আপনাকে কেউ মজা দিয়ে পড়াইলো, বলছে ভাইয়া কেমন পড়াইছে, সুফিয়ান একটা বিখ্যাত ডায়লগ আছে, বলছে ভাইয়া সেই হাসাইছে, লাভ নাই, লাভ নাই, ঠিক আছে? আপনাকে ভালোভাবে বুঝে ক্লাস করতে হবে। আপনি যদি বুঝতে না পারেন তাহলে ফলাফলটা শূন্য আসবে। আমি আবার বলছি বুঝে না পড়তে পারলে ফলাফলটা শূন্য আসবে। আসেন এটার উত্তর করাটা আমরা একটু চেষ্টা করি। ওকে, আচ্ছা আই রিগ্রেট ড্যাশ ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ ড্যাশ, এখানে উত্তরটা কি আসবে, তাহলে এবার আসেন এই কোশ্চিনটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের কতগুলো ভার্ব আছে, রাইট, কতগুলো কি আছে বলছে ভাই ভার্ব আছে। যেমন আমরা এই যে রিগ্রেট যে ভার্বটা দেখছেন, এই যে রিগ্রেট, এই রিগ্রেটের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এই যে ভার্বগুলো আপনি পাচ্ছেন রিগ্রেট, এরকম অনেকগুলো ভার্ব আছে, যার পরে আপনার টু প্লাস ভার্বের বেস ফর্মটাও জায়েজ, যার পরে আপনার ভার্বের সাথে আইএনজিটাও কি বলছে ভাই জায়েজ, আপনার দুইটাই জায়েজ, আপনি কোনটা নেবেন? তাহলে আমরা বলছি রিগ্রেটের পরে টু প্লাস ভার্বের বেস ফর্মটাও জায়েজ, এরপরে ভার্বের সাথে আইএনজিটাও জায়েজ, আপনি কোনটা নেবেন? তাহলে এবার আসেন এরকম অনেকগুলো ভার্ব আছে, আমরা একটু খেয়াল করে দেখি। যেমন আপনি যদি খেয়াল করেন কে কে আছে, যেমন আমরা যদি বলি কন্টিনিউ আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে প্রপোজ আছে, এরপরে কি আছে, স্টার্ট আছে, লাভ আছে, প্রিফার আছে, লাইক আছে, বিগিন আছে, এরপরে হচ্ছে হেট আছে, এরপরে হচ্ছে ক্যান নট বিয়ার আছে, আর ক্যান নট স্ট্যান্ড আছে, তাই তো? এগুলো মনে রাখা খুবই ইজি, এগুলো মনে রাখা খুবই ইজি, রাইট। এই যে কয়টা লিখছি এগুলো কিন্তু সাধারণত এগুলোর ক্ষেত্রে
এগুলোর পরে আপনি ইনফিনিটিভ দেন আর আইএনজি দেন, এগুলোর ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটে না। আমি আবার বলছি অর্থের কি ঘটে না, বুঝছে ভাইয়া, অর্থের পরিবর্তন ঘটে না। আমি আবার বলছি অর্থের কি ঘটে না, বুঝছে ভাইয়া, অর্থের পরিবর্তন ঘটে না। ওকে, তাই আমি আবার বলছি অর্থের কি ঘটে না, বুঝছে ভাইয়া, অর্থের পরিবর্তন ঘটে না। আচ্ছা, আমি যদি এরকম বলি, আমি যদি এরকমটা বলি, হ্যাঁ, আমি যদি বলি স্টার্ট টু ডু, স্টার্ট টু ডু, এবার দেখেন আমি যদি বলি স্টার্ট ডুইং, স্টার্ট কি, বুঝছো ভাই, স্টার্ট হচ্ছে ডুইং। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন অর্থের কোনো পরিবর্তন হবে, দুটো সেম। তাহলে এই ভার্বগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো, তার পরবর্তী পার্টটা আমরা ওই পার্টটা দেখবো। তাহলে আসেন, নর্মালি মানুষ প্রেম করে কেমনে, নর্মালি মানুষ প্রেম করে কেমনে। তাহলে প্রেম করার ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, একবার প্রস্তাব দিলে কিন্তু জীবনেও প্রেম হয় না, তাই তো? তাহলে আমরা জানি একবার যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে কোনোভাবেই প্রেম হয় না। তাহলে আপনাকে কি করতে হয়, কন্টিনিউয়াসলি প্রপোজ করতে হয়। প্রথমবার আপনি প্রস্তাব দিলেন, লাথিতে বিদায় দিল, আরেকবার প্রস্তাব দিলেন, এরপর আবার লাথি দিল, এরপর আবার দিলে সম্ভবত হয়ে যায়, তাই তো? তার মানে আমরা এখানে বলছি কন্টিনিউ করো প্রপোজ করা, কন্টিনিউ করো কি, প্রপোজ করা। তাহলে স্টার্ট হবে কি, বলছে ভাইয়া স্টার্ট হবে লাভ, ভালোবাসায় গাড়ি চলা শুরু হবে। আমি বলছি স্টার্ট হবে লাভ, ভালোবাসায় গাড়ি চলা শুরু হবে। ওকে, এরপরে পরবর্তীতে কি দাঁড়ায়, কন্টিনিউয়াসলি আপনি প্রপোজ করলেন, স্টার্ট হলো কি, ভালোবাসার গাড়ি। এরপরে মেয়ে যদি বলে অ্যাকচুয়ালি আমার পিঙ্ক কালার অনেক পছন্দ, ছেলেটাও বলে যে ছোটোবেলার থেকে আমার পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ, তাই তো? তার মানে মেয়েটার যেটা পছন্দ ছেলেটারও ওইটাই পছন্দ, মেয়েটার যেটা পছন্দ ছেলেটারও কি, বলছে ভাইয়া ছেলেটারও ডেফিনেটলি ওইটাই পছন্দ হয়। তাহলে এবার দেখেন, তাহলে প্রিফার করবে কি, লাইক করা। এইভাবে যদি চলতে থাকে একটা সময় বুঝতে পারে সে আসলে ব্যক্তিত্বহীনতায় ভুগছে, রাইট? সে আসলে কি ভুগতেছে, বলছে ভাইয়া ব্যক্তিত্বহীনতায় ভুগছে। তখন ওই মেয়েটার প্রতি কি হয়, বিগিন হয় হেট, ঘৃণার উৎপত্তি হয়। এরপরে ক্যান নট বিয়ার, আর সহ্য করতে পারে না, ক্যান নট স্ট্যান্ড, ওই জায়গাতে আর সে থাকেও না, রাইট? এবার আসেন, তাহলে এই যে এগুলোর ক্ষেত্রে আমরা বলছি কন্টিনিউ পরে ইনফিনিটিভ যা জিরান্ডতা, আপনার অর্থের কোনো পরিবর্তনই ঘটে না। আমি বলছি অর্থের কোনো কি ঘটে না, বুঝছো ভাইয়া, অর্থের কোনো পরিবর্তনই ঘটে না, রাইট? কিন্তু কতগুলো ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটে, রাইট? আমরা বলছি যেগুলোর ক্ষেত্রে অর্থের কি ঘটে, বুঝছো ভাইয়া, অর্থের পরিবর্তন ঘটে। সেগুলোকে যেমন আমরা যদি বলি স্টপ রিমেম্বার, স্টপ, এরপর আমরা বলছি রিমেম্বার, এরপর হচ্ছে ফরগেট, এরপরটা হচ্ছে রিগ্রেট, ফরগেট রিগ্রেট, এরপরটা হচ্ছে গো অন। এগুলোর পরে আপনি যদি ইনফিনিটিভ দেন তাহলে এক ধরনের মিনিং আসবে, রাইট? এরপর ইনফিনিটিভ যদি দেন তাহলে এক ধরনের মিনিং আসবে, এরপরে যদি ভার্বের সাথে আইএনজি দেন তাহলে আরেক ধরনের মিনিং আসবে। তাহলে এবার দেখেন, কন্টিনিউ করলেন প্রপোজ করা, ভালোবাসায় গাড়ি চলা শুরু করলো, প্রিফার করলা লাইক করা, ঘৃণার উৎপত্তি হইলো, ওই জায়গাতে থাকলেও না, টাটা বাই বাই দিয়ে চলে আসলা। এরপরে এসে বলতেছো ভাইয়া কোনোভাবেই তো আমার মনটা মানে না, কোনোভাবে আমার কি মানে না, তো বলছে ভাইয়া কোনোভাবে আমার মনটা মানে না, আমি কি করব, তাকে তো সবসময় মনে পড়ে, ব্রেকআপ করে দিয়ে চলে আসছেন। তা বলছে স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দেন, তাকে স্মরণ করা বাদ দেন, তার নাম্বারটা আমার যা আছে ব্লক মেরে ফেলে দেন, ঠিক আছে? কোনো গিফট টিফট দিলে ওইগুলো নিজের কাছে রাখার দরকার নাই, ভাইয়াকে দিয়ে যাবেন, ভাইয়াকে কি দিয়ে যাবেন, রাইট? এরপর দেখেন স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও, ফরগেট রিগ্রেট, দুঃখগুলো ভুলে যাও, আর বাকি জীবনটা গো অন, চিল করতে থাকো। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা বলি ইনফিনিটিভ এবং জিরান আলাদা অর্থ বহন করে, রাইট? আমরা আজকে এত ডিটেলসে যাব না, সংক্ষেপে বলবো। কোনো জিনিস যদি দুঃখের সাথে কোনো জিনিস বলেন, বিবৃতি দেন বা ঘোষণা দেন, ওইগুলোর ক্ষেত্রে আপনি টু প্লাস ভার্বের আইএনজি বলবেন, টু প্লাস ভার্বের বেস ফর্মটা বলবেন। আর রিগ্রেটের পরে আপনি যদি ভার্বের আইএনজি দেন তাহলে আমরা বলি অতীত অনুশোচনা। আমি আবার বলতেছি অতীত কি, বলছে ভাইয়া অতীত অনুশোচনা, রাইট? অতীত কি, বলছে অতীত অনুশোচনা, অতীত রিগ্রেট, অতীতের রিগ্রেট বুঝাবে। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম বলি আই রিগ্রেট টেলিং হিম দ্য ট্রুথ, টেলিং হিম দ্য ট্রুথ, তাকে সত্য বলে আমি বিপদে আছি। হ্যাঁ, আই রিগ্রেট টেলিং হিম দ্য ট্রুথ, আমি আল্লাহ সত্য বলে তো আমি চরম মাত্রায় কি আছি, বলছে ভাইয়া আমি তো সত্য বলে চরম মাত্রায় বিপদে আছি ভাইয়া। আমি দুঃখের সাথে বলতেছি, জানিস ওই মেয়েটা না আরও 3টা ছেলের সাথে প্রেম করে, ওর বয়ফ্রেন্ডকে বলছি, বলার পরে সে আমাকে মারছে, মেয়েটাকে বিশ্বাস করছে, আমাকে করে নাই। আই রিগ্রেট হিম টেলিং দ্য ট্রুথ, আমি ছেলেটাকে সত্য বলে কি আছি, বলছে বিপদে আছি। তাহলে অনুশোচনা করে অতীতের দুঃখ নিয়ে এখন আপনি আমাকে বলতেছেন যে জানিস এরকম সত্য কথা বলছিলাম, আমার বিপদ হয়েছে। আর আপনি যখন দুঃখ করে কোনো কিছু বর্ণনা করেন বা ঘোষণা দেন তাহলে ওই জায়গাটাতে আমরা রিগ্রেটের পরে ইনফিনিটিভ বলি। তাই এখানে কোশ্চেনটা বলছে আই রিগ্রেট ড্যাশ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড
তা আমরা বলছি আমি ডিক্লেয়ার করতেছি, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার অ্যাপ্লিকেশন কি বাদ দেওয়া হয়ে গেছে। তার মানে কিসে আসবে? বলছে ভাইয়া কোনোভাবেই আইএনজিতে যাবে না, আমার ইনফিনিটিভে আসবে। কোথায় আসবে? ইনফিনিটিভে আসবে। এবার দেখেন তো অ্যাপ্লিকেশনটা কি অ্যাক্টিভ সাবজেক্ট নাকি প্যাসিভ সাবজেক্ট? তার ডেফিনেটলি আমরা বলছি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, রাইট? আমি আবার বলছি অ্যাপ্লিকেশনটা কি? বলছে ভাইয়া অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। যেহেতু প্যাসিভ সাবজেক্ট, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে B+V3। অ্যাপ্লিকেশন কি নিজে নিজে রিজেক্ট হতে পারে? তো বলছে না, অ্যাপ্লিকেশন কোনোভাবেই নিজে নিজে রিজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাপ্লিকেশন নিজে নিজে রিজেক্ট হতে পারে না, তাকে রিজেক্ট করা হয়। তার মানে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? আমরা জানি প্যাসিভ মানে হচ্ছে B+V3। এখানে কি B+V3 দেওয়া আছে? বলছে না, B+V3 কই দেওয়া আছে? এই যে বিন, তারপরে কি রিজেক্টেড। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাইয়া উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে? বলছে ভাইয়া উত্তরটা সি হবে। ওকে, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি আমাদের ফাউন্ডেশন কোর্স, এই যে আমাদের কোর্স প্ল্যান, যেটা আমাদের সেকেন্ড টাইম অপটিস্টিক ব্যাচে ভর্তি চলতেছে। ভর্তিটা হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে যা আপনার এখন ভর্তি হলে আপনার ৩,৯৯৯ টাকায় ভর্তি হতে পারবেন। বিশাল ডিসকাউন্ট চলতেছে, আপনি একটু ভর্তি হয়ে যাবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন এই জায়গায় ৭ নম্বর কোশ্চেনটা দিয়ে খেয়াল করেন। ৭ নম্বর কোশ্চেন, এই ধাঁচের কোশ্চেন রিসেন্টলি প্রচুর পরিমাণে আসে, রাইট? আমি বলছি ৭ নম্বর কোশ্চেনটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কঠিন হলেও প্রায় পরীক্ষা আমরা দেখি। এই প্যাটার্নটা স্বাভাবিকভাবে আমরা দেখি প্রচুর বেশি পরীক্ষা আসে এবং স্টুডেন্টরা আপনার প্রচুর আপনার ঝামেলা পোহায় এই জায়গাটাতে, রাইট? তার মানে এই জায়গাটাকে আপনাকে একটু ভালোভাবে শিখতে হবে। আপনারা এটা উত্তর করতে থাকেন, আমি একটু এটার ব্যাখ্যাটা দিতে থাকি। আসেন, যদি দুটি কাজই চলমান থাকে, আপনারা সুন্দর করে উত্তর করতে থাকেন। খাতা কলম থাকলে আপনারা সুন্দর করে নোট করে নেন। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা, শুধু না টিচারদেরও সমস্যা। আসেন সুন্দর করে বুঝেন, সুন্দর করে বুঝেন। প্রচুর কোশ্চেন আসে ভাই, এ ধাঁচের কোশ্চেন আসে, পোলাপানের উত্তর দিতে দিতে মাথা খারাপ। আসেন ভালো করে বুঝেন। দুটি কাজ যদি একই সাথে চলমান বুঝায়, হ্যাঁ, দুটি কাজ, এরপর আমরা কি বলছি? দুটি কাজই কি? বলছে ভাইয়া দুটি কাজই চলমান। দুটি কাজই কি? বলছে ভাইয়া দুটি কাজই হচ্ছে চলমান, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলি? ভার্বের সাথে আইএনজি বলি। দুটি কাজই চলমান, এক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি বলি? অবশ্যই দুটি কাজই চলমান, এক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি বলি। যেমন আমরা যদি বলি দ্য গার্ল কেম টু মি লাফিং, রাইট? আমরা বললাম দ্য গার্ল কেম টু মি লাফিং। তাহলে এই জায়গাতে দেখেন মেয়েটা কিভাবে করতেছিল? বলছে ভাইয়া মেয়েটা হাসতে হাসতে আসতেছিল। তার মানে কি? আসতেছে আবার হাসতেওছে। ভালো করে খেয়াল করেন, আসতেছে এবং কি? বলছে ভাইয়া আসতেছে এবং হাসতেছে। তার মানে দুটি কাজে কি? চলমান। আসতেছে আর কি? বলছে ভাইয়া আসতেছে এবং হাসতেছে, রাইট? আমি আবার বলতেছি দুটি কাজই যদি চলমান হয়, রাইট? আমি আবার বলছি দুটি কাজই কি হয়? বলছে ভাইয়া দুটি কাজ যদি একই সাথে ঘটে, আমরা যদি দুটি কাজ চলমান বলি, অথবা আমরা যদি বলি দুটি কাজ যদি একই সময়ে ঘটে, কি সময় ঘটে? বলছে ভাইয়া একই সময়ে ঘটে যদি বলি, তাহলে আসার কাজটা যে সময় চলতেছিল, রাইট? আসার কাজটা যে সময় চলতেছিল ওই সময় কি হাসার কাজটাও চলতেছিল। তাহলে ওই সময়টাতে আমরা কি বলবো? ভার্বের সাথে আইএনজি। এরপরে আমরা যদি খেয়াল করি যদি শর্ট অ্যাকশন হয়, শর্ট অ্যাকশন, আমি বলছি যদি কি হয়? বলছে ভাইয়া শর্ট অ্যাকশন হয়, হ্যাঁ, ইন ক্লোজ টাইম, একদম পাশাপাশি সময়, ইন ক্লোজ টাইম, ঠিক আছে? ইন ক্লোজ টাইম, ঠিক আছে? ইন কি? বলছে ভাইয়া ইন ক্লোজ টাইম। তাহলে এবার আমরা এই জায়গাটাতে ইন ক্লোজ টাইমের ক্ষেত্রে তখন এই জায়গাটা তো আমরা ভার্বের সাথে আইএনজি করে যাই। যেমন আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, আমরা যদি বলি টেকিং his shoes off, he entered the room। তাহলে এবার দেখেন কাজগুলো কি? বলছে ভাইয়া কাজগুলো খুবই ছোট ছোট। ভালো করে খেয়াল করেন কাজগুলো কি? বলছে ভাইয়া কাজগুলো খুবই ছোট ছোট। বলছে শর্ট অ্যাকশন, জুতা খুলছে রুমে ঢুকছে, শর্ট অ্যাকশন। কাছাকাছি সময়, দেখেন জুতা যে সময় খুলছে ওই সময় কি? রুমে প্রবেশ করছে। তাই আমরা বলছি জুতা যে সময় খুলছে ওই সময় কি? বলছে ভাইয়া ওই সময় রুমে প্রবেশ করছে। তাহলে জুতা যে সময় খুলছে ওই সময় কি? বলছে ভাইয়া ওই সময় রুমে প্রবেশ করছে। তাহলে এটা কি? বলছে ভাই এটা একটা শর্ট অ্যাকশন।
এবার দেখেন ক্লোজ টাইম, জুতা খুলছে রুমে ঢুকছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি ভার্বের সাথে আইএনজি। তাহলে দুটো বললাম, দুটি যদি একই সময়ে ঘটে, সে মেয়েটা আসছে কেমনে আসছে, হাসতে হাসতে আসছে, রাইট, কেমনে আসছে, হাসতে হাসতে আসছে। আবার দেখেন শর্ট অ্যাকশন, শর্ট কি অ্যাকশন, ক্লোজ টাইম, তাহলে জুতা খুলছে রুমে ঢুকছে, শর্ট টাইম, এর জন্য আমরা আইএনজি দিয়েছি। এবার আসেন যদি লঙ্গার অ্যাকশন হয়, আমরা বলছি কেমন অ্যাকশন, বলছি ভাইয়া যদি লঙ্গার অ্যাকশন হয়, রাইট, আমরা বলছি কেমন অ্যাকশন, বলছি ভাইয়া লঙ্গার অ্যাকশন, রাইট, আমরা বলছি লঙ্গার অ্যাকশন। তো লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, তাহলে লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, বলছি ভাইয়া লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে আমরা বলি হ্যাভিং প্লাস V3, রাইট, আমরা বলছি হ্যাভিং প্লাস কি, বলছি ভাইয়া V3। বলছে দ্যাটস দ্য প্রজেক্ট এ হেড অফ শিডিউল, শি ডিসাইডেড টু টেক এ ওয়েল ডিজার্ভ ব্রেক। যে যদি বলছে কি নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাওয়ায় তার প্রাপ্ত ব্রেকটুকু নিয়েছিল, তার মানে এটা কি, তাহলে ওই যে তার শিডিউল দেওয়া ছিল, ধর মঙ্গলবারের মধ্যে, সামনে মাসের মঙ্গলবারের মধ্যে কাজটা শেষ করতে হবে, আগে শেষ করে ফেলছে, তাই সে ছুটিতে যাচ্ছে, এটাকে শর্ট অ্যাকশন। জুতা খুলছে রুমে ঢুকছে, শর্ট অ্যাকশন আইএনজি, তাহলে এটা কি লঙ্গার অ্যাকশন। তো লঙ্গার অ্যাকশন হলে কি হবে, হ্যাভিং প্লাস V3 হবে, দ্যাটস ওয়াই এখানে উত্তর আসবে হ্যাভিং কমপ্লিটেড, রাইট, দ্যাটস উত্তরটা কি আসবে, হ্যাভিং কমপ্লিটেড। এটা হচ্ছে কাহিনী। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা উত্তরটা কি হবে, দেখেন তো 8 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, এটা ভালো করে খেয়াল করব। 8 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, তাহলে আসেন 8 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। 8 নম্বর কোশ্চেন দেখেন, তাহলে আমরা এরকম পড়ছি না, দে সাজেস্টেড দ্যাট, দে সাজেস্টেড দ্যাট, এরপরে হচ্ছে করিম, করিম, এরপর হচ্ছে সলভ দ্য ম্যাথ, সলভ দ্য ম্যাথ। তাহলে এবার আসেন, তা বললাম দে সাজেস্টেড দ্যাট করিম সলভ দ্য ম্যাথ, রাইট, দে সাজেস্টেড দ্যাট করিম সলভ দ্য ম্যাথ। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তো আমরা কি পাই, তাহলে এবার আসেন সাবজেক্টিভ পড়ছেন না, রূপা ইজ মডার্ন পড়ছেন না, রূপা ইজ মডার্ন পড়ছেন না, রূপা ইজ মডার্ন। তাহলে আপনারা এখানে এখানে কি পড়ছেন, আর্টতে কি, বলছে ভাই আর্টতে হচ্ছে রিকোয়েস্ট, ইউতে কি, বলছে ভাই ইউতে হচ্ছে আর্জ, পিতে কি, বলছে ভাইয়া পিতে হচ্ছে প্রপোজ, ওকে। তাই এবার দেখেন এতে কি, বলছে ভাইয়া অ্যাডভাইস, এই যে এসতে কি, বলছে ভাইয়া এসতে হচ্ছে সাজেস্ট। তাহলে এই যে এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি, বলছে ছোট অধ্যায়ে পড়ে এসছেন যে ভাইয়া এই যে ওয়ার্ডগুলোকে আমরা দেখি, এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি, তো বলছে ভাইয়া এই ওয়ার্ডগুলোকে আমরা বলি সাবজাংটিভ ওয়ার্ড, রাইট, এগুলোকে কি বলি আমরা, সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজাংটিভ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি বলি, এরপরে যদি দ্যাট প্লাস সাবজেক্ট চলে আসে, দ্যাট প্লাস সাবজেক্ট চলে আসে, এরপরে ভার্বের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এবার এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা কি বলছি বলেন, তা বলছি এটা কি, বলছে ভাই এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড, সাবজেক্টিভ ওয়ার্ড পরে দ্যাট বসে, এরপর সাবজেক্ট বসে, এরপর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তো রূপা ইজ মডার্ন আপনারা পড়ছেন, রূপা আর্টতে রিকোয়েস্ট, ইউতে আর্টস, পিতে প্রপোজ, এতে অ্যাডভাইস, আইতে ইনসিস্ট, এসতে সাজেস্ট, এই ওয়ার্ডগুলোর পরে দ্যাট প্লাস সাবজেক্ট চলে আসলে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তো এবার দে সাজেস্টেড দ্যাট, সাজেস্টের পরে কি আছে, বলছে ভাইয়া সাজেস্টের পরে দ্যাট আছে, এরপরে কি আছে, সাবজেক্ট আছে, এরপরে ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, রাইট। তাহলে এটার উত্তরটা কি হবে, বলছে অল দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট, রাইট, আমরা বলছি অল দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট হি ড্যাশ দ্য মানি। তাই এটা উত্তরটা কি হবে, এটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এইটার উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে জানাবেন, রাইট, এটার উত্তরটা কি হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে, এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তাহলে এবার আপনি একটু উত্তর করার চেষ্টা করবেন যে ভাই এটার উত্তরটা কি হবে। আমি আবার বলছি এটার উত্তরটা কি হবে, রাইট, এটার উত্তরটা কি হবে, ঠিক আছে, এটার উত্তরটা কি হবে একটু আমাকে জানাবেন। ওকে, তাহলে এবার আসেন, তাহলে এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, এই জায়গাটার ক্ষেত্রে আপনি যদি বিচার বিবেচনা করেন, তাহলে এখানে সাজেস্ট মানে কি, বলছে ভাইয়া এখানে সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ, পরামর্শ দেওয়া। তাহলে তারা পরামর্শ দিচ্ছিল, করিমটা কি, বলছে ভাইয়া করিম হচ্ছে ম্যাথ সলভ করবে, তার মানে এটা বাংলাটা কি, পরামর্শ। এখানে দেখেন অল দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট, তার মানে কি করছে, বলছে ইন্ডিকেটস, তার মানে এইটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, এখানে হচ্ছে কি সাজেস্ট, সাজেস্ট মানে কি পরামর্শ, সাজেস্ট মিনিং দ্বারা যখন পরামর্শ বুঝাবে, সাজেস্টের অর্থটা যখন আপনার কাছে পরামর্শ আসবে, এই পরামর্শ যখন বুঝাবে, এরপরে দ্যাট প্লাস সাবজেক্ট, তাহলে ভার্বের বেস ফর্ম হবে।
কিন্তু যখন এই সাজেস্ট দ্বারা আপনি ইন্ডিকেটস ম্যানিং করবেন, আমি আবার বলছি এই সাজেস্ট দ্বারা আপনি যদি ইন্ডিকেটস ম্যানিং করেন, রাইট, আমি আবার বলছি এই সাজেস্ট দ্বারা যদি আপনি ইন্ডিকেট ম্যানিং করেন, নির্দেশ ম্যানিং করেন, তখন কিন্তু এটা সাবজাংটিভ আর হবে না, নর্মাল নিয়ম ফলো করবে। তা বলছে প্রত্যেকটা এভিডেন্সই নির্দেশ করে যে সে কি করেছিল। তার মানে আমি এই জায়গাটাতে কোনো ভার্বের বেস ফর্ম নিতে পারতেছি না, কারণ এখানে সাজেস্ট মানে পরামর্শ দেওয়া বোঝাচ্ছে না, তার মানে এটা সাবজাংটিভ হবে না। আমরা যদি সাবজাংটিভ হলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে সাধারণত, তবে এই জায়গাটাতে সাজেস্ট যেহেতু পরামর্শ দেওয়া বোঝাচ্ছে না, এখানে ইন্ডিকেটস করা বোঝাচ্ছে। আমি আবার বলছি কি করা বোঝাচ্ছে, বলছে ভাইয়া ইন্ডিকেটস করা বোঝাচ্ছে, যেহেতু ইন্ডিকেটস করা বোঝাচ্ছে দ্যাটস ওয়াই সাবজাংটিভ না, নর্মাল নিয়ম প্রমাণ হবে। তাহলে দেখেন একটা লোক এভিডেন্স নিয়ে বসে আছে, তা বলতেছে এই এভিডেন্সগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ সে চুরি করছিল। এভিডেন্সগুলো দেখে মনে হচ্ছে কি সে চুরি করে, বুঝছে না, এভিডেন্স তো কখন আসছে, চুরি করার পরে এভিডেন্সগুলো আসছে। যেহেতু এভিডেন্সের কথা বলা আছে, প্রমাণের কথা এখানে বলা আছে, যেহেতু আপনি প্রমাণের কথা বলছেন, এটা বলতে আমি কি বুঝাচ্ছি, প্রমাণ কখন হয়, চুরি করার আগে নাকি চুরি করার পরে, বুঝছে ভাই চুরি করার পরে। তাহলে চুরি করার পরে যদি হয় তাহলে আপনি প্রেজেন্ট টেন্সে নেবেন নাকি পাস্ট টেন্সে নেবেন, পাস্ট টেন্সে নিব, দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে, বুঝছে ভাই উত্তরটা স্টোল হবে। উত্তরটা কি হবে, স্টোল, পাস্ট টেন্স, স্টিল, এরপরে পাস্ট টেন্সটা কি স্টোল, দ্যাটস আমরা এখানে কি দিচ্ছি, স্টোল হবে। তাহলে এভিডেন্সটা কি প্রমাণ করে, সে আসলে টাকাটা চুরি করছিল, টাকাটা কি করছিল, চুরি করছিল, দ্যাটস উত্তরটা কি হবে, বুঝছে ভাই উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে সি হবে। ওকে, এবার আসেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন খুবই ইজি টাইপসের একটা কোশ্চেন। দেখেন 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে থিংস উইল বি বেটার, থিংস উইল বি বেটার হোয়েন ইউ ড্যাশ এ জব। এটা উত্তরটা কি হবে, একটু আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। এটার উত্তরটা কি হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, রাইট। এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, রাইট। এটার উত্তরটা কি হবে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। এর উত্তরটা কি হবে আমাকে একটু কমেন্ট বক্সে 9 নম্বর লিখে একটু উত্তর লিখবেন। ওকে, ফাতিমা খাতুন ধন্যবাদ, চৈতি কর্মকার ধন্যবাদ, নৌসেন ধন্যবাদ। ওকে, এটার উত্তরটা কি হবে, বলছে থিংস উইল বি বেটার, থিংস উইল বি কি বলছে, থিংস উইল বি বেটার when you dash a job। তাহলে এবার দেখেন এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, তাহলে আমরা যদি বলি প্রিন্সিপাল ক্লোজের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, বলছে থিংস উইল বি বেটার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, রাইট। এটা কি, তাহলে আমরা বলছি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আবার when you dash a job এটা কি, তো বলছে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এই সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে এটা কোনটা, এটা কোনটা, তাহলে আমরা জানি যে এটা নাউন ক্লোজ না অ্যাডজেক্টিভ ক্লোজ না, তার মানে এটা কি, বলছে ভাই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা কি, তো আমরা বলছি ভাইয়া এটা ডেফিনেটলি এটা কি হবে, বলছে ভাই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। যেহেতু এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ দ্বারা যদি আপনার সময় বা শর্ত বোঝায়, সময় বা শর্ত বোঝায়, আমি আবার বলছি অ্যাডভার্বিয়াল ক্লোজ দ্বারা যে ওয়েন যুক্ত যে অ্যাডভার্বিয়াল ক্লোজগুলো আপনি পাবেন, এই ওয়েন দ্বারা যে অ্যাডভার্বিয়াল ক্লোজগুলো আপনি পাবেন, সেগুলোর মধ্যে যদি শর্ত বা সময় বোঝায় তাহলে জীবনেও ফিউচার টেন্স করা সম্ভব নয়, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এর বলছে থিংস উইল বি বেটার, জিনিসপত্রগুলো ভালো হবে হোয়েন ইউ ড্যাশ এ জব, আপনি যখন একটা জব পাবেন, তার মানে কি শর্ত বোঝাচ্ছে জিনিসপত্র তখনই ভালো হবে যখন আপনি চাকরি পাবেন, চাকরি পাইলে জিনিসপত্র ভালো হবে, আর চাকরি না পাইলে জিনিসপত্র ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে কি বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে। তাহলে এবার দেখেন সাবঅর্ডিনেট ক্লোজে হোয়েন আছে এবং এটা ড্যাম শিওর এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে সময় বা শর্ত বোঝালে কোনোভাবেই, এখানে কিন্তু ভিপি কোশ্চেন আসছিল এবছরের আগের বছর, সেম টাইপসের কোশ্চেন আসছিল, সেম টাইপসের, হ্যাঁ সেম টাইপসের কোশ্চেন ছিল। তো সেম টাইপসের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আমি কি বললাম, অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে যদি সময় বা শর্ত বোঝায় হোয়েন দ্বারা, তাহলে আমি জীবনও ফিউচার আর নিয়ে যেতে পারবো না, 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কই আছে, এতে, দ্যাটস উত্তরটা কি হবে, এ গেট, রাইট। উত্তরটা কি হবে, এ গেট। ওকে, সময় আক্তার ভালো করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি কি পাচ্ছি, দেখেন 10 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা সবার পারা উচিত, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা সবার পারা উচিত। আসেন তো কোশ্চেনটা কি বলছে, এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, বলতেছে আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি দ্য গার্লস সিটিং, মেয়েটা কি, বলছে মেয়েটা হচ্ছে বসে আছে, আন্ডার দ্য ট্রি গাছের নিচে মেয়েটা কি, বলছে ভাই মেয়েটা বসে আছে। ওকে, তাহলে আসেন আমরা একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে, সাবজেক্ট যোগ আপনার হচ্ছে ফাইনাইট ভার্বটা লাগে, তাই না। সাবজেক্ট যুগ কি, তার আমরা বলছি সাবজেক্ট যুগ ফাইনাইট ভার্ব লাগে। আমি বলছি একটা সেন্টেন্স হতে গেলে কি লাগে, বলছে ভাইয়া সাবজেক্ট যুগ ফাইনাইট ভার্ব লাগে। তাহলে এবার দেখেন এই যে এই জায়গাটাতে কি এটা ফাইনাইট ভার্ব, বলছে নন ফাইনাইট ভার্ব, সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে গেলে সাবজেক্ট যুগ ফাইনাইট ভার্ব লাগবেই।
এবার আসেন কোশ্চেনটা কি বলতেছে, আন্ডার দ্য ট্রি, এটা কি? তাহলে আমরা জানি আন্ডার দ্য ট্রি হচ্ছে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব অফ, আমরা জানি অ্যাডভার্ব কি, এটা বলছে ভাইয়া এটা অ্যাডভার্ব প্লেস। তো এবার অ্যাডভার্ব প্লেসের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে আমরা অ্যাডভার্ব প্লেস সাধারণত সামনে আসলে আমরা কি বলি, ইনভার্সন, তাই না? ইনভার্সন মানেটা কি একটু ভালো করে খেয়াল করবেন। ইনভার্সন মানেটা কি? ইনভার্সন বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা বলছি এ ইনভার্স ওয়ান, তাই না? এই অঙ্কটা ছোটবেলা থেকে সবাই করছেন। এ ইনভার্স ওয়ান, এই যে এটার নাম কি, ইনভার্স। এ ইনভার্স ওয়ান মানে আপনি কি বলেন, বলেন 1/a, তাই না? তার মানে জিনিসটা হচ্ছে উল্টানো। এই যে এ ইনভার্স, এটার নামই তো ইনভার্স। এ ইনভার্স ওয়ান যখন আপনি বলছেন, তখন এটা বলতে আমরা কি বুঝি, আমরা বলি 1/a, রাইট? আপনি কি বলেন, আপনি বলেন 1/a। এবার এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, তার আমরা কি পাই, তাই ইনভার্সন করা। ইনভার্সন মানে কি, বলছে ভাইয়া নেভার হ্যাভ আই গন দেয়ার, নেভার হ্যাভ আই গন দেয়ার, তাই না? তাহলে এবার দেখেন, এই যে নেগেটিভ ভার্ব প্রথমে আসছে, দ্যাটস ওয়াই সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব দিয়ে দিচ্ছেন। এই যে অক্সিলারি ভার্ব দেওয়া, সামনে দেওয়া মানে কি, ইনভার্স করা। এবং এই ধরনের সেন্টেন্সে জীবনও প্রশ্নবোধক চিহ্ন আসে না, জোর দেওয়া বোঝায়। তাই আসেন কয়টা ক্ষেত্রে এরকম ইনভার্সন হয়, তাহলে আমরা এটা সবাই জানি। এক নম্বর হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? এক নম্বর কি বলছে ভাই, নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে হয়। দুই নম্বরে কি, তার আমরা বলছি অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব প্লেস যদি সামনে আসে, অ্যাডভার্ব কি বলছে ভাইয়া, অ্যাডভার্ব প্লেস যদি সামনে আসে তাহলে ইনভার্সন হয়। এরপরে সো প্লাস অ্যাডজেটিভ, সো প্লাস কি অ্যাডজেটিভ বা সো প্লাস পার্টিসিপল, ইনভার্সন হয়, তাই না? এরপরে কখন ইনভার্সন হয়, তো বলছে ভাইয়া এগুলো অনেকগুলো আছে, তাই তো? অনলির সাথে প্রিপোজিশন বা কনজাংশন যদি আসে, অনলির সাথে প্রিপোজিশন বা কি আসে, কনজাংশন আসে, তাহলে আপনার কি হয়, ইনভার্সন হয়। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, তাহলে এবার দেখেন তো অ্যাডভার্ব প্লেস যদি প্রথমে আসে তাহলে আপনি কি বলেন, ইনভার্সন। বসে আন্ডার দ্য ট্রি, আন্ডারটা কি বসে, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, রাইট? আন্ডার দ্য ট্রি, গাছের কি বসে ভাইয়া, গাছের নিচে, তার মানে কি অ্যাডভার্ব প্লেস প্রথমে চলে আসছে। এই যে নেভার, নেগেটিভ অ্যাডভার্ব কি প্রথমে চলে আসছে। তাহলে এটা কি করতে হয় বলছে ভাইয়া, এই কয়টা পয়েন্ট যদি সেন্টেন্সে প্রথমে চলে আসে তাহলে আমরা এটাকে ইনভার্সন করি। ইনভার্সন করে মানে কি বলছে ভাইয়া, উল্টানো। কি উল্টানো, অক্সিলারি ভার্বটা উল্টিয়ে সামনে দেওয়া। তাহলে এবার দেখেন আন্ডার দ্য ট্রি মানে কি, গাছের নিচে, অ্যাডভার্ব প্লেস, জায়গা বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট আগে কি যাবে, অক্সিলারি ভার্ব যাবে। এই যে অক্সিলারি ভার্বটা আপনি ইনপুট দিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে এবার দেখেন, তাহলে এই যে অক্সিলারি ভার্ব মূল ভার্ব কি উল্টাপাল্টা হয় বলছে না, তাহলে ঠিক আছে কোথায়, সিতে। তাহলে আমরা বলছি ইনভার্সন মানেটা কি, ইনভার্সন মানে হচ্ছে আমরা সংক্ষেপে বলি নাজভি, সংক্ষেপে নাজভি বলি, যদি এগুলো আমার পছন্দ না তারপরে আপনাদের সুবিধার্থে বললাম আর কি। এই যে নেগেটিভ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপরটা কি সাবজেক্ট। কখন ইনভার্সন হয় বলছে, নেগেটিভ ওয়ার্ডগুলো প্রথমে আসলে, অ্যাডভার্ব প্লেস প্রথমে আসলে, সো প্লাস অ্যাডজেক্টিভ বা সো প্লাস পার্টিসিপল প্রথমে আসলে, অনলির সাথে প্রিপোজিশন বা কনজাংশন প্রথমে আসলে। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এটা ইনভার্সন। যেহেতু ইনভার্সন, দ্যাটস ওয়াই আমরা কি করছি এই জায়গাটাতে, আমরা এখানে কি করছি বলছে ভাইয়া, আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা দিয়ে দিচ্ছি। এই যে গার্লটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে কি দিয়েছি, অক্সিলারি ভার্ব। এটা ইজি, এটা আমার পড়ানোর উদ্দেশ্য ছিল না, রাইট? উত্তর করবেন এইটা। এখানে কোশ্চেনটা কি বলছে আমি একটু হেল্প করে দিই, আপনারা উত্তর করতে থাকেন, আমি একটু হেল্প করে দিই। এখানে কোশ্চেনটা কি বলছে, এখানে কোশ্চেনটা বলতেছে নট ফার ফ্রম দ্য হাউস, রাইট? আমি আবার বলছি কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে নট ফার ফ্রম দ্য হাউস, তার মানে বাড়ি থেকে দূরে নয়। কোশ্চেনটা কি বলছে, বাড়ি থেকে দূরে নয়। বাড়ি থেকে দূরে নয় মানে কি, জায়গা, তাই না? বাড়ি থেকে দূরে নয় মানে কি, এটা তো জায়গা। ভালোই খেয়াল করবেন, আমি বলছি বাড়ি থেকে দূরে নয়, তার মানে ডেফিনেটলি এটা কি বলছে ভাইয়া, বাড়ি থেকে দূরে নয়, তার মানে ডেফিনেটলি এটা লোকেশন, জায়গা। এই যে জায়গা বুঝাইছে, তার মানে কি হবে, ইনভার্সন। তাহলে এবার সব পোলাপান দেখেন ইনভার্সন ইনভার্সন করে লাভ দিয়ে মরে যাবে, রাইট? ইনভার্সন ইনভার্সন করে লাভ দিয়ে মরে যাবে, কিন্তু এটা ইনভার্সন হবে না। আপনি ছোটবেলায় এরকম পড়ছেন, আপনি এরকম পড়ছেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা কি, ইন ফ্রন্ট অফ মাই হাউস, অ্যাডভার্ব প্লেস, তাই না? ইনভার্সন। হ্যাঁ, ইনভার্সন জায়গার সামনে থাকলে যে ইনভার্সন, ব্যাপারটা এরকম না। এখান থেকে আপনাকে আগে বের হয়ে আসতে হবে। বুঝছে ভাইয়া কি, ইনভার্সনের দুইটা শর্ত পূরণ করতে হয়। ইনভার্সনে কয়টা শর্ত পূরণ করতে হয় বুঝছে ভাইয়া, ইনভার্সনের ক্ষেত্রে আমার দুইটা শর্ত পূরণ করতে হয়, সবসময় মাথায় রাখতে হবে। কয়টা শর্ত বুঝছে ভাইয়া, শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর শর্তটা হচ্ছে জোর দেওয়া। আমি আবার বলছি, এক নম্বর শর্তটা কি বুঝছে ভাইয়া, জোর দেওয়া।
এক নম্বর সত্যটা কি? তাহলে আমরা বলছি ভাইয়া 1 নম্বর সত্যটা হচ্ছে জোর দেওয়া। আমি আবার বলছি 1 নম্বর সত্যটা কি? তাহলে বলছি 1 নম্বর সত্যটা হচ্ছে ইনভার্সন মানে হচ্ছে জোর দেওয়া, আরেকটা হচ্ছে মিনিংটাকে রিস্ট্রিক্ট করে দেওয়া। মিনিংটা কি বুঝছো ভাইয়া? মিনিংটাকে রিস্ট্রিক্টেড করে দেওয়া, রিস্ট্রিক্ট করে দেওয়া, রিস্ট্রিক্ট করে দিতে হয়। হ্যাঁ, তার মানে ওইটা ছাড়া অন্য কোনো জিনিস বোঝানোর কোনো সুযোগ নাই, অন্য কোনো জিনিস বোঝানোর সুযোগ নাই, রিস্ট্রিক্ট করে দিতে হবে মিনিংটা। অন্য কোনো কিছু বোঝানোর কোনো সুযোগ নাই, অন্য কোনো কিছু বোঝানো যাবে না, বোঝানো যাবে না, অন্য কোনো কিছু বোঝানো যাবে না। তার বলছি তাহলে ইনভার্সনের শর্ত হচ্ছে কয়টা বলেছি? তাহলে বলছে ভাইয়া ইনভার্সনের শর্ত হচ্ছে 2টা। ইনভার্সনের শর্ত কয়টা? তা বলছে ভাই ইনভার্সনের শর্ত হচ্ছে 2টা। 1 নম্বরটা হচ্ছে জোর প্রদান করতে হবে, রাইট? আমি আবার বলছি 1 নম্বরটা কি? বলছে ভাইয়া জোর প্রদান করতে হবে, রাইট? তাহলে আমি আবার বলতেছি 1 নম্বরটা হচ্ছে কি? জোর প্রদান করতে হবে। 2 নম্বরটা কি? বলছে মিনিংটাকে রিস্ট্রিক্ট করে দিবে, তার মানে অন্য কোনো কিছু আর বোঝানো যাবে না ওইটা বাদে। তাহলে এবার দেখেন, আপনি যদি এই জায়গাটার ক্ষেত্রে খেয়াল করেন, আমি যদি বলি অনলি ইন আই এডুকেশন উইল ইউ গেট সাচ গুড সার্ভিস। ভালো করে বুঝবেন, ওই অল্প বুঝে লাভ নেই, অল্প বুঝে লাভ হয় না। হয়তো খোড়ায় মোড়া একটা বাজে সাবজেক্ট পেতে পারেন, কিন্তু ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি টার্গেট করলে আপনাকে ডেফিনেটলি ভালোভাবে বুঝে যাইতে হবে, এটা কোনো শর্টকাট নাই। আসেন, বলছে অনলি আই এডুকেশন বলতেছে কি উইল ইউ গেট সাচ গুড সার্ভিস, শুধুমাত্র কোথায়? বলছে আমাদের এই প্রতিষ্ঠানে তুমি ভালো একটা সার্ভিস পাবা। তার মানে কি মিনিংটা রিস্ট্রিক্ট করে দিলাম আর জোর দিলাম অনলি ইন শুধুমাত্র এইখানে, তা আমি জোর দিলাম। আবার দেখি করতেছি মিনিংটাকে রিস্ট্রিক্ট করে দিলাম। কি রিস্ট্রিক্ট করলাম? শুধুমাত্র এই প্রতিষ্ঠানে পাবা, অন্য কোনো প্রতিষ্ঠানে পাবা না। এই যে মিনিংটাকে আমি রিস্ট্রিক্ট করে নিয়ে আসলাম, মিনিংটাকে কি করে নিয়ে আসলাম? রিস্ট্রিক্ট করে নিয়ে আসলাম, অন্য কিছু বোঝানোর কোনো সুযোগ নাই। দেখেন, আপনি যখন বলতেছেন নট ফার ফ্রম দ্য হাউস, তার মানে এটা ধরেন আপনি বাড়ি থেকে দূরে না। বাড়ি থেকে দূরে না মানে কি? ডাইনে, বামে, উত্তরে, দক্ষিণে, আপনি কি কোনো কিছু নির্দিষ্ট করতে পারছেন? এটা ছাড়া কি অন্য কেউ কিছু বুঝাচ্ছে? বাড়ি থেকে দূরে না মানে কি? এই দিকে, ওই দিকে, নাকি ওই দিকে, কোন দিকে আমার কাছে ক্লিয়ার না, তার মানে আমি রিস্ট্রিক্ট করতে পারি নাই। যেহেতু রিস্ট্রিক্ট করতে পারি নাই, এটা ইনভার্সনের নিয়মে পড়বে না। দ্যাটস ওয়াই সাবজেক্টের আগে আপনি কোনোভাবে এখানে অক্সিলারি ভাব দিতে পারবেন না। দ্যাটস উত্তরটা কি আসবে? উত্তরটা ইয়ে আসবে। আরেকবার দেখেন কোশ্চেনটাকে, আরেকবার একটু সুন্দর করে ঠান্ডা মাথায় দেখেন। এখানে কোশ্চেনটা কি বলছে? আন্ডার দ্য ট্রি, আন্ডারটা কি? বলছে ভাইয়া আন্ডার দ্য ট্রি, তার মানে ধরেন এটা গাছ, এটা কি? এটা হচ্ছে গাছ, রাইট? এটা হচ্ছে গাছ, এখানে একজন বসে আছে। তাহলে আন্ডার দ্য ট্রি মানে কি? গাছের নিচে। এখানে হওয়ার কি কোনো সুযোগ আছে? বলছে না, এই জায়গাটা তো হওয়ার কোনো সুযোগ নাই, এটা গাছের নিচেই হইতে হবে। মিনিংটাকে আমি রিস্ট্রিক্ট করে ফেলছি, এটা ইনভার্সন। এটা কি? বুঝতে পারি, এটা হচ্ছে ইনভার্সন। আমি মিনিংটাকে নিচে একদমই রিস্ট্রিক্ট করে ফেলছি, যে গাছের নিচে ছাড়া অন্য কোনো জায়গায় এটা পসিবল হবে না। আমি বলছি গাছের নিচে ছাড়া অন্য কোনো জায়গায় এটা পসিবল হবে না, গাছের নিচেই হতে হবে। আমি মিনিংটাকে রিস্ট্রিক্ট করে ফেলছি। কি করে ফেলছি? রিস্ট্রিক্ট করে ফেলছি। এটা ছাড়া অন্য কোনো কিছু বোঝাবে না। বাট আপনি যদি এই কোশ্চিনটাকে আপনি যদি এভাবে চিন্তা করেন, নট ফার ফ্রম দ্য হাউস, এই যে ধরেন এখানে আপনি বললেন যে ভাই এটা কি? বলছে ভাই এটা হচ্ছে বাড়ি থেকে দূরে নয়। দূরে মানে কোন দিক নয়? ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। মিনিংটাকে রিস্ট্রিক্ট করতে পারছেন? বলছে না, পারেননি। তার মানে দ্যাটস ওয়াই এটার কোনোভাবে আপনি ইনভার্সন করতে পারবেন না, হবে না, হবে না, হবে না। ইনভার্সনে আরও জটিল জটিল ব্যবহার আছে, এবং ইংলিশটা হচ্ছে এত মজার, আপনি যদি একবার বোঝা শুরু করেন, আপনি এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বুঝতে পারলে একবার, আপনি দেখবেন যে এটা রন্ধে রন্ধে মজা। তখন এই জিনিসগুলো একটা শিক্ষার্থীকে আরেকটা শিক্ষার্থীর থেকে একদম পৃথক করে ফেলে। তখন ওই শিক্ষার্থীটাই তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় পায়, ওই শিক্ষার্থীটাই তার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেতে পারে। এছাড়া পসিবল না, রাইট? আসেন এবার আসেন 12 নম্বর কোশ্চেন, রহিম ক্যান সুইম। এটা আমার পড়ানোর উদ্দেশ্য না, আমি জাস্ট একটু আপনাদের রিভাইজ করে দেবো। তাই আসেন রিভাইজ করতেছি। আমরা জানি, আপনি যদি খেয়াল করেন, বলছে রহিম ক্যান সুইম অ্যান্ড, ঠিক আছে? আমরা বলছি এই জায়গাটাতে, আমরা যদি এই জায়গাটাতে দিকে খেয়াল করি, বলছে রহিম ক্যান সুইম অ্যান্ড, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি কি পাচ্ছেন? দেখেন, বলছে রহিম ক্যান সুইম, রহিম সাঁতার কাটতে পারে, অ্যান্ড তার মানে কি? সেন্টেন্সটা কি দেওয়া আছে? অ্যাফার্মেটিভ। তা আমরা বলবো না এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি বলছি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট জিনিসটা কি? যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, এরপর আমি বললাম সে একজন ছাত্র,
আমি বললাম করিম একজন ছাত্র, সহজ ভাষায় দেখেন, আমি বললাম করিম একজন ছাত্র, এরপর আমি বললাম রহিম একজন ছাত্র, রহিম একজন ছাত্র। তাহলে একই কথা দুবার বলার দরকার আছে। আপনি বললেন রহিম একজন ছাত্র, এরপর আপনি বললেন করিম একজন কি, বলছে ভাইয়া রহিম একজন ছাত্র, এরপরটা হচ্ছে করিম একজন কি, তো বলছে ভাইয়া করিম একজন ছাত্র। তাই একই কথা দুবার বলার লাগলো না? আমি যদি এভাবে বলতাম করিম একজন ছাত্র, করিম একজন ছাত্র এবং এবং রহিমও, তা আমি বলছি করিম একজন ছাত্র এবং রহিমও, রাইট? আমি বলছি করিম একজন ছাত্র, এরপরে কি বললেন এবং রহিমও। তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি কি পান? তা আপনি বলছেন করিম একজন ছাত্র এবং রহিমও, তাহলে আমি একই কথা দুবার বললাম না? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। তার মানে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ করবেন, এটা নেগেটিভ হলে এটা কি করবেন? নেগেটিভ করবেন। এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনি কি পড়ছেন? তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমরা বলি ফার্স্ট স্টেটমেন্ট যেটা দেওয়া থাকে, ফার্স্ট স্টেটমেন্ট যেটা দেওয়া থাকে, ফার্স্ট স্টেটমেন্ট যেটা দেওয়া থাকে, এই ফার্স্ট স্টেটমেন্টে পরে কি বসে? অ্যান্ড, তাই না? এরপরে কি হয়? বসে ভাইয়া প্রথমে সাবজেক্ট বসে, এরপরে অক্সিলারি ভার্ব বসে সাধারণত, এরপরে কি বসে? টু বা অলসো বসে বা অ্যাজ ওয়েলও বসতে পারে, রাইট? আবার দেখেন যদি এটা কি কার ক্ষেত্রে বসে? ভাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি এই ফার্স্ট স্টেটমেন্টটা হ্যাঁ বোধক হয় তাহলে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হয়? বলছে নেগেটিভের ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট স্টেটমেন্ট থাকে, ফার্স্ট স্টেটমেন্ট, এই ফার্স্ট স্টেটমেন্টটা কি হয়? বলছে ভাইয়া ফার্স্ট স্টেটমেন্টটা আপনার নেগেটিভ হয়, তাহলে কি হয়? তো বলছে ভাইয়া প্রথমে সাবজেক্ট থাকে, অ্যান্ড থাকে, তারপর কি থাকে? সাবজেক্ট থাকে, এরপরে অক্সিলারি ভার্ব থাকে। যেহেতু এটা কি নেগেটিভ, তার মানে এখানে নট লাগবে, নট বসে, এরপরে কি বসে? আইদার বসে, ঠিক আছে? আর যদি নাইদার দিয়ে বসাইতে চাই তাহলে কি হয়? বসে ভাইয়া নাইদার হয়, এরপরে অক্সিলারি ভার্ব বসে, এরপরে সাবজেক্ট বসে, তাই না? এবার আসেন, তাহলে আমি ফার্স্ট স্টেটমেন্টটা যখন অ্যাফার্মেটিভ হবে তখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, পরে স্টেটমেন্টে যে টু বা অলসো আসবে, সো দিয়ে লিখতে পারি সো আসবে, এরপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। আর নেগেটিভ হলে নট আইদার আসবে অথবা কি আসবে? নাইদার আসবে, যে কোনো একটা আপনি নিতে পারেন। এখন এইটার প্রেক্ষাপটে আমরা যদি বলতে চাই তাহলে আমরা কি পাই বলেন? বলছে রহিম ক্যান সুইম, রহিম সাঁতার কাটতে পারে। সেন্টেন্সটা কি? বলছে ভাই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা কি? বলছে ভাই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই তো? অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে অক্সিলারি পরের স্টেটমেন্টে কি বসবে? এটা অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্ব? এই ক্যাটাগরি অক্সিলারি ভার্ব লাগবে, সাধারণত এটাই বসে। তাহলে এবার আমরা কি বলবো? আই, প্রথমে কি দেখেন সাবজেক্ট, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এই ক্যাটাগরির ক্যান, ঠিক আছে? পরে কি বলবে? টু বা অলসো, এই যে টু আছে, তার মানে এটা উত্তর। আবার সো দিয়ে যদি বলতে চান সো, এরপরে কি? ক্যান, তারপরে কি? আই, এই যে সো অক্সিলারি ভার্ব, তারপরটা কি? সাবজেক্ট। এইবার এটা কি নেইদার বা আইদার কোথায় বসে? নেগেটিভ এগ্রিমেন্টে। এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। সি ক্যান সুইম, কোথাও নেগেটিভ নাই, তার মানে নাইদার বা আইদার আমরা নিতে পারবো না। এই যে দেখেন আইদার বা নাইদার আমরা কোন স্টেটমেন্টে ব্যবহার করছি? নেগেটিভ স্টেটমেন্ট, যদি ফার্স্টটা যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় তখনই আমরা এটা ব্যবহার করতে পারছি। এখন এই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, যদি এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এই কোশ্চেনটা একটু রিভিশন দিয়ে নিচ্ছি, এর আপার লেভেলে যাবো তাই। এবার আসেন, এবার এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন বলছে রহিম ক্যান নট সুইম, নেগেটিভ করে দিলাম। নেগেটিভ দিলে কি টু বা সো আসবে? বলছে না, এটা বাদ। তাহলে কি হতে পারে? এই যে প্রথমে আমরা যদি বলি নেইদার, এই যে নেইদার, এরপর অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, তারপর এটা কি? সাবজেক্ট, অথবা কি সাবজেক্ট, হ্যাঁ তারপরে অক্সিলারি ভার্বের সাথে কি বলবে? নট, এই যে কান্ট, তারপরে কি? আইদার। এই দুইভাবে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ করে থাকি। জাস্ট রিভিশন করালাম, এটা হয়তো বা আপনারা ফার্স্ট টাইমে পড়ছেন, কিন্তু এটুকু পড়ে কাম হবে না ভাইয়া, এটুকু পড়ে কাম হবে না। এটা আপার লেভেল আপনাকে জানতে হবে, কারণ আপনার অ্যাক্টিভ মার্কসের দাম আছে। অ্যাক্টিভ মার্কস কম বেশি মানে বিশ্ববিদ্যালয় লোড পারট, অ্যাক্টিভ মার্কসের কম বেশি মানে সাবজেক্টের বিশালখানি পার্থক্য, রাইট? তো ওই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, ওই জায়গাটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এটার উত্তরটা কী হবে দেখেন। এটার উত্তরটা কি হবে একটু দেখার চেষ্টা করবো আমরা। এইটার উত্তরটা কি হবে একটু দেখার চেষ্টা করবো আমরা। দেখেন এটা উত্তরটা কি হবে, ঠিক আছে? এটার উত্তরটা কি হবে একটু আমাকে জানাই দিবেন, রাইট? এইটার উত্তরটা কি হবে? ওকে, আসেন তাহলে এবার এই যে এরকম আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? বলছে হি গট অ্যান এ প্লাস, সে কি পাইছে? বলছে ভাই
হি গট অ্যান এ প্লাস, রাইট, হি গট অ্যান কি বসে এ প্লাস, তার মানে এটা কি? তাই এবার আমরা যদি খেয়াল করি এটা কি বসে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা কি বসে ভাই, এটা অ্যাফার্মেটিভ, তাই না? এবার এবার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা কি বসে ভাই, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি পাইছেন আপনি? তো বসে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ পাইছেন আর একটা হচ্ছে আপনি নেগেটিভ পাইছেন, পাইছেন না? তাহলে দেখেন একটা অ্যাফার্মেটিভ পাইছেন আর একটা কি পাইছেন, নেগেটিভ। এরকম কি জীবনে পড়ছেন? বসে জীবনেও না ভাইয়া। উত্তরটা কি হবে? হ্যাঁ, বসে হি গট এন এ প্লাস, তাহলে এটা অ্যাফার্মেটিভ। পরেরটা দেখেন সুন্দর করে লিখে নেবেন, যদি প্রথম স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ হয়, পরের স্টেটমেন্টটা নেগেটিভ বা আমরা বলি নেগেশন, না বোধক, এবং যদি সারপ্রাইজ বুঝায়, কি বুঝায়? সারপ্রাইজ বুঝায়। হ্যাঁ, নেগেশন এবং সারপ্রাইজ বুঝায়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আপনার আইদার আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। আমি আবারও বললাম, শুধুমাত্র আমরা কি ব্যবহার করতে পারবো? শুধুমাত্র আমরা আইদার ব্যবহার করতে পারবো, রাইট। আমি আবার বলছি শুধুমাত্র আমরা কি ব্যবহার করতে পারবো? বুঝতে ভাই, শুধুমাত্র আমরা আইদার ব্যবহার করতে পারবো। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কি? অ্যাফার্মেটিভ। এরপর দ্বিতীয় স্টেটমেন্টটা কি? নেগেশন বা নাবোধক, বা কি বুঝাবে? সারপ্রাইজ বুঝাবে। তাহলে আমরা শুধুমাত্র কি ব্যবহার করতে পারবো? আইদার ব্যবহার করতে পারবো। এটা আরেকটা স্টেপ আছে, ওইটা আমরা পরে ক্লাস আলোচনা করবো কোনো একটা সময়। তবে দেখেন বলছে হি গট অ্যান এ প্লাস, সে পরীক্ষায় কি পাইছে? বলছে ভাই এ প্লাস পাইছে, ভালো করে খেয়াল করেন। সে পরীক্ষায় কি পাইছে? তো বলছে ভাইয়া পরীক্ষায় সে হচ্ছে এ প্লাস পাইছে, ভালো করে খেয়াল করবে। সে পরীক্ষায় কি পাইছে? বলছে ভাইয়া সে পরীক্ষায় এ প্লাস পাইছে। ওকে, তা আমিও বলছি পরীক্ষায় কি পাইছে? বলছে ভাইয়া পরীক্ষা হচ্ছে এ প্লাস পাইছে, ভালো করে খেয়াল করবে। পরীক্ষায় কি পাইছে? বলছে ভাই পরীক্ষায় এ প্লাস পাইছে। বলছে হি হ্যাড নট স্টাডিড দ্যাট হার্ড আইদার, রাইট। তাই নেগেশন করছেন মানে নেগেটিভ করছেন, সাথে আশ্চর্যমূলক বুঝাচ্ছে। আরে সে পরীক্ষায় এ প্লাস পাইলো, সে তো মোটেও পড়ে নাই, এরকম পড়েও কি এ প্লাস পাওয়া যায়? আশ্চর্য। তো এগুলোর ক্ষেত্রে আপনি প্রথম স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ পান, পরেরটা যদি নেগেটিভ বা সারপ্রাইজ বুঝায়, নেগেশন বা কি বুঝায়, সারপ্রাইজ যদি আপনার বুঝায়, আমরা বলছি নেগেশন বা কি বুঝায়? বলছে ভাইয়া সারপ্রাইজ যদি বুঝায়, তখন শুধুমাত্র ওই জায়গাটাতে আইদার আসে। কে আসে? আইদার আসে। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা বি হবে। উত্তরটা কি হবে? বি। এবার আসেন লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, এটা কি হবে? আসেন এই জায়গাটার ক্ষেত্রে তাহলে উত্তরটা কি আসবে দেখেন। বলছে ড্যাশ ইউ বাম্প ইনটু নাফি, ইউ বলছে ড্যাশ ইউ টেল হার আই এম লুকিং ফর হার। এটা উত্তরটা কি আসবে? একটু দ্রুত একটু উত্তর করার চেষ্টা করি। আসেন আমরা এই জায়গাটার ক্ষেত্রে যদি খেয়াল করি, বাম্প মানে কি, বাম্প ইনটু মানে কি? তা আমরা জানি বাম্প ইনটু মানে হচ্ছে দেখা হওয়া। বাম্প ইনটু মানে কি? তাহলে আমরা যদি বলি বাম্প ইনটু মানে হচ্ছে দেখা হওয়া। তাহলে এবার আসেন, বসে তোমার যদি দেখা হয়ে যায় কার সাথে? বসে নাফির সাথে। হ্যাঁ, তারে বইলো আমি তার খোঁজ করতেছিলাম, রাইট। তারে বইলো তার আমি কি করতেছিলাম? বসে ভাই তার আমি খোঁজ করতেছিলাম। তাহলে এবার দেখেন বাম্প ইনটু মানে দেখা হওয়া। তাহলে এবার এই সেন্টেন্সটা মূলত ছিল এরকম, ইফ ইউ শুড বাম্প ইনটু নাফি, তাই তো সেন্টেন্সটা এরকম ছিল। তাহলে আমরা জানি ইফটাকে বাদ দিয়ে এই শুটটাকে সামনে দিয়েও কি বুঝায়? শর্ত বুঝায়। এই শুটটাকে কি বলছে ভাইয়া? এই শুটটাকে সামনে দিয়ে আমরা কি বুঝাইতে পারবো? তাহলে বলছে ভাইয়া শর্ত বুঝাতে পারবো, তাই না? পারবো না? বলছে ইয়েস। তাহলে আমরা একটু পড়ছি, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন দিয়ার। এগুলো পড়ছেন, এগুলো ছোটবেলায় পড়া, এটা ছোট বাচ্চারা পড়ায়। আই উড হ্যাভ গন দিয়ার, তাই না? বলছি না? তাই এবার দেখেন এই সেন্টেন্স ইকুয়াল টু কি আমি এই সেন্টেন্স লিখতে পারি না? হ্যাড ইউ কাম, যদি তুমি আসো। তার মানে ইফের মিনিং এখানে যদি, এই হ্যাডের মিনিং কি? যদি। তাহলে শুডের মিনিংটা কি? তাহলে আমরা যদি বলি শুডের মিনিংটা হচ্ছে হঠাৎ করে, এখানে শুডের মিনিংটা কি? হঠাৎ। তার মানে প্ল্যানিং ছাড়া, আকস্মিকভাবে। তার মানে তোমার প্ল্যানিং নাই তো, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? লাইব্রেরিতে যাচ্ছ, যাওয়ার পথে তোমার প্ল্যানিংয়ের দরকার নেই, যাওয়ার পথে তোমার যদি নাফির সাথে দেখা হয়ে যায়, মানে হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, তাহলে কি মিনিং আসতেছে? দেখা হয়ে যায় কার সাথে? হঠাৎ করে। এই যে হঠাৎ মিনিং আসতেছে, তার মানে আমার এখানে শুড লাগবেই। শুড কি লাগবে? হয় শুড আমার এখানে দিতে হবে, অথবা শুডটা কি সামনে নিয়ে এসে দিতে হবে। তাহলে সামনে কোথায় আছে? শুধুমাত্র বিতে আছে। তো বলছে শুড ইউ বাম্প ইনটু নাফি, তোমার যদি হঠাৎ করে নাফির সাথে দেখা হয়ে যায়, তাহলে তুমি কি বলো? বলছে ক্যান ইউ টেল হার, তুমি কি তাকে বলতে পারো যে আমি আসলে তাকে খুঁজতেছি? তো দ্যাটস উত্তরটা হচ্ছে শুড। তাই আমি বলছি এখানে সেন্টেন্সটা ছিল এরকম, এই শুডটা সামনে এনে এখানে কন্ডিশনাল রূপ করানো হয়েছে। এই ধাঁচের কোশ্চেনগুলো প্রচুর পরীক্ষায় পড়ে, এগুলো আপনাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। স্যার আসসালামু আলাইকুম। কয়েকজনের কমেন্ট দেখে আমি হাসছি। আসলে তুমি কেন এরকম এত চেষ্টা করো যে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন সহজ দিবে?
দুই একজন একদম মানে নির্দিষ্ট 4-5 জন মানুষই বারবার দেখছি একই কথা বলছো, এভাবে পড়াইলে। আরে ভাই, এটা তো পুরোটা গ্রামার থেকে এক একটা টপিক এক এক জায়গা থেকে এনেছে, সো এইটা তো একটু কঠিন হবে। এইটাই তো সত্যি কথা। মানে তোমাকে আমরা বোঝানো ট্রাই করছি, তোমার মধ্যে গ্যাপ আছে, সো এইটা তোমাকে ওভারকাম করতে হবে। এখন এই বোঝানোর জন্য বুঝাইতে গিয়ে তুমি যদি ভাবো মানে এইটা কি ক্লাস, এটা কি রেগুলার ক্লাস, পেইড ব্যাচে তো তোমাকে টপিক পড়ানো হবে, ওই রেফারেন্স ধরে কোশ্চেন সলভ করানো হবে, সবই পারবা এবং এইটাও করবা। মহাসিন স্যার এবং মহাইমিনুল স্যার যদি পড়ায়, আমি আবারও বলছি আগামী 5-6টা দিন ফ্রি, তোমার ভর্তি হওয়ার দরকার নাই। যে 1-2 জন তুমি এভাবে পড়াইলে কি ভর্তি হব কি না ভাবছি। মহাসিন স্যার, আরে ভাই মহাসিন স্যার কি মরে গেছে? মহাসিন স্যারই তো সব পেইড ব্যাচে ক্লাস নেবে, মহাইমিনুল স্যার ক্লাস নেবেন। সো একই ক্লাস 2বার পাচ্ছ, তখন তুমি একজন সেকেন্ড টাইমার আগামী 1 বছর বসে থেকে কি করবা? তোমাকে সহজটাও শিখতে হবে, কঠিনটাও শিখতে হবে। মহাসিন স্যার মহাইমিনুল স্যার মিলে তোমার লেভেলটা অনেক উপরে নিয়ে যাবে। আরে ভাই, তুমি অন্য কোথাও ভর্তি হলে তো তুমি 2 দিন পরে 3 মাসের কোর্স শেষ করার পর তুমি আর পড়াই খুঁজে পাবা না। আমি একটা কমেন্ট করছি যে আজকের ক্লাসের জন্য ওই 2-3 জন মানুষের উদ্দেশ্যে বলছি, যদি তুমি সত্যিকার অর্থে মানে পেইড কারো দালাল বা এইরকম কেউ না হয়ে থাকো, যদি সত্যিকার অর্থে স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তুমি তোমার পড়ার চিন্তা ভাবনাগুলো একটু পরিবর্তন করো। ভাই, এটা 14টা টপিক থেকে 14টা প্রশ্ন এবং কঠিন প্রশ্ন, এগুলো ইউনিভার্সিটি থেকে আসা প্রশ্ন। সো এগুলো তোমাকে পড়ানো হয়েছে, তো এইটা তো তুমি আমি একটা টপিক ধরে তোমাকে পড়াইলাম, সেটার সাথে তো এটা তুমি মার্চ করতে পারো না। আমার মনে আছে 3 বছর আগে যে কোশ্চেন একদিন পড়াইছি, এত পড়াইতেছি, ওরা তো শুধু হাসি মজা ফান পায়া তো অস্থির, ওয়াও ভাইয়া, ভাইরাস ভাইয়া, ভাইরাল ভাইয়া, বিভিন্ন ভাইয়াদের ক্লাস করে তো ওয়াও অসাধারণ হয়ে গেছে। তারপর 3 দিন পরে যখন আমারটার সাথে ইউজ টু হয়েছে, এখন আর বাংলা কোথায়? কে পড়ায় বাংলাদেশে বাংলা আমার মতো? একজন পাবা যে তোমাকে হ্যান্ড নোট করে দিব, ওই হ্যান্ড নোট থেকে কমন আসবে। তুমি ফার্স্ট টাইমে ছিলা না, দেখো নাই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কমন আসছে। ঠিক সেম ওয়েতে মহসিন স্যার আর মহাইমিনুল স্যার যদি আমাদের কোর্স কমপ্লিট করে, তুমি বলবা যে তোমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল এটা। আরে ভাই, একটা লেকচার শিটে যা আছে দেখা পড়ায় দিল, এটি পড়া বলে? এগুলির পড়া বলে? তা আমি আবারও বলছি, মহসিন স্যারকে এবং মহাইমিনুল স্যার, এই দুইটার কম্বিনেশন তোমাকে মাথায় নেওয়ার জন্য তোমাকে স্ট্রং হইতে হবে, স্বপ্নবাজ হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। আদারওয়াইজ এই 2 জনকে একসাথে তোমার মাথায় নেওয়া টাফ হবে। আর যদি একবার নিয়ে নিতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইমে টপ করবা। আমি আবারও বলছি, আমাদের চেয়ে বেটার সার্ভিস, বেস্ট কম্বিনেশন কোথাও নাই। মহাইমিনুল স্যার ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টপার, বুঝতে পেরেছ? এই লোড তোমাকে নিতে হবে। সো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হুবহু এরকম প্রশ্ন হয়, তুমি কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওভারকাম করবা? সো এখানে সহজ কঠিন সবকিছুই পড়তে হবে, মেন্টালিটি নিতে হবে যে আমি ভালো পড়বো। আরে ভাই, তুমি নতুন কারো কাছে গেলে তুমি কি করবা? যারা 2 বছর 1 বছর পরে, ও শিখছে কি, ও তোমাকে 1 বছর কিভাবে সার্ভিস দিবে? আমাদের বাঙালিদের স্বভাবই এটা, ঘরে বিরিয়ানি রাইখা বাইরে জায়গায় জায়গায় ডাস্টবিনে মুখ দেওয়া। এটাই তোমাদের ক্ষেত্রে 2-1 জনের ক্ষেত্রে এটা হবে, যে ঘরে সুন্দরী বউ আছে, এটা রাইখা বাইরে ভাইরাসের দিকে মুখ দেওয়া। তোমাদের ঠিক এইরকম হবে। তো যাই হোক, যদি তোমার আমাদের সার্ভিস সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে তুমি 1 সপ্তাহ ওয়েট করো, কোথাও ভর্তি হওয়া লাগবে না। আমাদের আগামী 1 সপ্তাহ 10 দিনের ক্লাসগুলো করো। তারপর যদি মনে হয় এডুকেশন খারাপ, এডুকেশন দিয়ে হবে না, তাহলে গো এনিহোয়ার। বাট একটা কথা, এইরকম যেন না হয় যে অন্য জায়গায় ভর্তি হয় ভাইয়া ভুল করেছে। এই ভুলটা করার আগে একটু নিজেকে কন্ট্রোল করো, ক্লাস করো। ফ্রি ক্লাসগুলো আগামী 1 সপ্তাহ 10 দিন চলতে থাকবে, এগুলো 100% করো। তারপর তুমি ডিসিশন নিবা কে তোমার মেন্টর হবে সেকেন্ড টাইমের। আমি বারবার স্মরণ করে দিতে চাচ্ছি, সেকেন্ড টাইম ভাই এত সহজ জার্নি না, এটা অনেক কঠিন, অনেক লম্বা জার্নি। এই জার্নিতে কোনো অল্প জ্ঞান সম্পন্ন, অল্প মেধা সম্পন্ন মানুষ তোমাকে সার্ভিস দিতে পারবে না। আমি মহসিন স্যার, মহাইমিনুল স্যার সহ আমাদের জিকে ডিপার্টমেন্টে এত সিনিয়র টিচার, আমাদের মতো কম্বিনেশন আর কোথায় পাবা ভাই? একজনের ক্লাস ভালো লাগে, একটা দিয়ে কি চান্স হবে? হবে না। সবগুলো ক্লাস যদি ভালো চাও, তাহলে এডুকেশনে আজ বা কাল ভর্তি তোমাকে হতেই হবে। হয়তো অন্য কোথাও ভর্তি হবা, বাট আমরা তোমাকে আবার নিয়ে আসবো আমাদের ছাতার নিচে ইনশাল্লাহ। দেখা হবে আগামীকাল আবার সন্ধ্যা 7:15 তারপরের দিন আমার আছে, তারপর আবার মহসিন স্যার আছে। একের পর এক ফ্রি ক্লাস পাবাই। যাদের আমাদের সম্পর্কে কনফিউশন, তাদেরকে বলবো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো। ফ্রি ক্লাস দেখার পরে
দেন তোমরা ডিসিশন নিবা কে হবে তোমাদের মেন্টর। আমি আবারও বলছি, ফ্রি ক্লাস দেখার পরে তোমরা সিদ্ধান্ত নিবা কারা তোমাদের মেন্টর হবে ইনশাআল্লাহ। সো আমাদের সবগুলো ফ্রি ক্লাস না করে তোমরা কোনোভাবেই কি করবা না, ডিসিশন নিবা না তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশনের। সবাই ভালো থাকবা, আমার সাথেও দেখা হচ্ছে, আমাদের বাকি সকল শিক্ষকের সাথে দেখা হচ্ছে। প্রতিদিনই সন্ধ্যা 7:15 ফ্রি ক্লাস থাকছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, সেটা হলো আমাদের সেকেন্ড টাইম ব্যাচের যে অফারে ভর্তির শেষ তারিখ হলো 30 তারিখ। সো এখন ভর্তি হলে তুমি এই টাকায় ভর্তি হতে পারবা, ঠিক আছে, 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ। আমরা দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট সব প্ল্যাটফর্ম মিলে। ভাই, একটা হলো সার্ভিস দেয়া আর একটা মুখে কথা বলা। আমরা মুখে বলি না, আমরা সার্ভিস দেই, এবং সেটা প্রুফ। লাস্ট করোনার পর থেকে আমাদের চেয়ে বেশি সেকেন্ড টাইম স্টুডেন্ট কোথাও ভর্তি হয় না, এবারও হবে না। গত বছর নিয়ার অ্যাবাউট 5000 সেকেন্ড টাইমের পড়িয়েছি, এবার তার চেয়ে অনেক বেশি পড়াবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ফ্রি ক্লাসে, ইনশাল্লাহ দেখা হবে পেইড ব্যাচে।